হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন কেমন আছো তোমরা সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তোমাদের সাথে দ্বিতীয় ক্লাসে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ হতে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে নাও। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, যেটা তোমরা অনেকে আগে শিখো নাই, যেটা তোমাদের জন্য খুবই বেশি দরকার। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। গত ক্লাসে আমরা যা যা পড়লাম তার উপর ভিত্তি করে আমি একটা ক্লাস সাজিয়েছি। আজকে আমরা বলের কিছু কনসেপ্ট প্লাস গতি, যে গতি নিয়ে আমাদের অনেকের অনেক ভয় কাজ করে। আশা করি আজকে তোমাদের ভয় দূর হবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের এসএসসির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, তোমাদের বেশি উপস্থিতি কাম্য করছি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। গত ক্লাসের নোট সবাই মেবি করো নাই, দুই একজনকে দেখলাম গ্রুপে পোস্ট করতে। এভাবে হলে কিন্তু হবে না, বুঝছো? তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। মাহফুজা আক্তার সীমা বলছে আজকে কি সেকেন্ড চ্যাপ্টার? হ্যাঁ, আজকে সেকেন্ড চ্যাপ্টার প্লাস গত ক্লাসে আমরা যে কিছু কনসেপ্ট পড়ি নাই, দুই একটা কনসেপ্ট রয়েছে, সেগুলো পড়বো। আর আজকে একটা মজার জিনিস হচ্ছে কি, আজকে আমরা শেষের দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। জিনিসটা খুবই কঠিন, মানে তোমরা যদি আমাকে বলো বা শেষ মুহূর্তে তোমরা থাকো তাহলে সেই জিনিসটা পড়াবো। খুবই জটিল। জটিল বলতেছি কারণে তোমাদের অনেকের এটা মাথার উপর দিয়েও যেতে পারে, তবে আমি যেভাবে হয়তো ক্লাসটা রেডি করছি বুঝাবো, আশা করি তোমরা জিনিসটা বুঝবা। এটা থেকে বিগত সাল থেকে অতটা কোয়েশ্চেন্স হয় না, তবে আমি গত 2 বছর থেকে বিভিন্ন টেস্ট পেপার ঘেটে দেখলাম যে এগুলো থেকে কোয়েশ্চেন্স হয়। আর একটা জিনিস তোমরা ইদানিং দেখছো যে আমাদের এখন ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবার এসএসসি বলো এইচএসসি বলো, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সো বিগত বোর্ডগুলোতে যেমন আসছে এবারও যে তেমন আসবে এটার আসলে কোনো নিশ্চয়তা নাই। দেখো, ফিজিক্স এমন একটা জিনিস যে ফিজিক্স চেঞ্জ হয়, মানে ফিজিক্সের কনসেপ্ট ঠিক থাকলেও আমাদের মানে বিভিন্ন কাহিনী জুড়ে দেয়। লাইক আমরা কখনো মেট্রো রেল সম্পর্কিত ম্যাথ করি নাই, আমরা জানতামই না, আমরা বাংলাদেশের মানুষ ঠিক করে জানতামই না মেট্রো রেল কী। এখন যেহেতু মেট্রো রেল আমাদের আছে, সো বিভিন্ন গতির কনসেপ্ট থেকে আমাদের মেট্রো রেলের প্রশ্ন তুলে দিতে পারে, তখন জিনিসটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়তে পারে। তো আমরা যদি বেসিকটা ভালোভাবে কভার করতে পারি তাহলে আশা করি আমরা যেই কোনো কোয়েশ্চেনে আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য নাদিম বলছে আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হও, কেবল 13 জন মাত্র জয়েন করছো। আসলে তোমরা যদি সবাই সবার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রি ক্লাস, অবশ্যই অবশ্যই ক্লাসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্লিজ তোমরা সবাই জিনিসটা শেয়ার করে দাও। তোমরা যদি তোমাদের অ্যাটেন্ডেন্স ভালো থাকলে আমি ক্লাসটা শুরু করতে পারি, আর যদি অ্যাটেন্ডেন্স ভালো না থাকে আমি ক্লাসটা শুরু করলে আসলে জিনিসটা কেউ বুঝবে না।
হঠাৎ করে মাঝখান দিয়ে যদি কেউ আসে সে আসলে জিনিসটা বুঝতে পারবে না। একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দাও। উপস্থিতি আচ্ছা, শুরু করে দিই আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করার আগে আমরা একটু কথা বলি। জিনিসটা হলো, তোমাদের কাছে আমার শুরু করার আগের একটা প্রশ্ন। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন করি তোমাদেরকে, আমি দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। আমার আর কি, জাহিদের বর পৃথিবীতে, আমি তো পৃথিবীতে আছি তাই না? এটা মঙ্গল গ্রহ না, এটা পৃথিবী। আমার বর পৃথিবীতে হচ্ছে 70 কেজি। তো প্রশ্ন হচ্ছে, চন্দ্রপৃষ্ঠে আমার বহর কত হবে? একটু কমেন্টে জানাই দাও তো, আমার বর কত হতে পারে? জানো দেখি কার উত্তর হয়। বলতে পারবা? ঠিক আছে, তোমরা কেউ কমেন্টস করতেছো না, কমেন্টস করো। এইভাবে হলে কি ক্লাস করানো যায়? তোমাদেরকে গতকালকে আমি বলছিলাম না যে আজকে 9টার পর ক্লাস নেব বা 9টার সময় ক্লাস নেব। মানে ফ্রি ক্লাস দেখে কেউ আসলে এটার কোনো দাম দিচ্ছে না, তাই না? কি হলো? কোনো কমেন্টস নাই, কোনো শেয়ার নাই, কিচ্ছু নাই। এভাবে তো হবে না, এভাবে তো হবে না। আচ্ছা আসো, আমরা যতজনই উপস্থিত আছি আমরা ব্যাপারগুলো আজকে বোঝার চেষ্টা করি যে আমার ভর পৃথিবীতে যদি 70 কেজি হয়, চাঁদে গেলে আমার ভর কত হবে, বা আমি পৃথিবীতে যেভাবে চলাচল করতেছি চাঁদে গেলে কি আমি সেইভাবে চলাচল করতে পারবো কি পারবো না, সেগুলো জানবো আজকে। তো এই যে পৃথিবী এবং অন্যান্য গ্রহের সেখানে ভর কত বা ওজন কত, ত্বরণ কত, এই ধরনের কনসেপ্ট বোঝার আগে যেই জিনিসটা আমাদেরকে জানতে হয় সেটা হলো মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। চলো আসো আমরা আজকে মহাকর্ষ বল নিয়ে আলোচনা করি। জাহিদের ভর পৃথিবীতে যদি 70 কেজি হয়, চাঁদেও তার ভর 70 কেজি। কত কেজি? 70 কেজি। মনে রাখবা, ভর কখনোই চেঞ্জ হয় না, ভর কখনোই চেঞ্জ হয় না। চেঞ্জ হয় ওজন, বিকজ ওজন সম্পর্কিত যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে ডব্লিউ সমান সমান mg। তার মানে হলো ভরের সাথে অভিকর্ষজ ত্বরণের গুণফল। সো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। কিন্তু চাঁদে বা অন্য কোনো গ্রহ, মঙ্গল গ্রহ বা অন্যান্য যে কোনো গ্রহ, তার অভিকর্ষজ ত্বরণ কিন্তু 9.8 না। দ্যাটস হোয়াই যেহেতু আমার ওজনটা অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ডেবল, তাই অভিকর্ষজ ত্বরণ যদি কোথাও কমে যায় সেখানে আমার ওজনটাও কমে যায়। আর আমরা জানি যে চাঁদে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6, তাই তো ওজন এবং কিছু একটা। তার মানে চাঁদে আমার অভিকর্ষজ ত্বরণের ভ্যালু 9.8 চেয়ে অনেক বেশি কম। তো দ্যাটস ওয়াই আমার ওজনটা চাঁদে কম বা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ভর কখনোই চেঞ্জ হবে না।
এটা মাথায় রাখবা। চলো আমরা আজকে মহাকর্ষ বল নিয়ে বিস্তারিত আলোচনা করি। মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর যেই কোনো বা মহাবিশ্বের যেই কোনো দুটি বস্তু কণা বা বস্তুর মধ্যের আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বললাম? যে কোনো দুটি আমি দুইটি ভর লিখলাম, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। একটু মনোযোগ দাও। m1 এবং m2 এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার d। আচ্ছা, আমি r দিয়ে ডিফাইন করি। r মধ্যবর্তী দূরত্ব কত? r। তো মহাকর্ষ বলে বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে মহাকর্ষ বলটা দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বল F সমানুপাতিক অফ m1 ইন্টু m2 এবং তাদের মধ্যকার যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই মানে F সমানুপাতিক অফ 1 মানে ব্যস্তানুপাতিক অফ r স্কয়ার, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? আচ্ছা, এই যে জিনিসটা বিজ্ঞানী নিউটন বলছিলেন। এখন এই দুইটা সূত্রকে যদি আমি অ্যাডজাস্ট করি, আমি পাচ্ছি কি যে F সমানুপাতিক, আমি সমানুপাতিক যেটা পাচ্ছি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। কি পাচ্ছি? r স্কয়ার। তো এই সমানুপাতিক ধ্রুবকের পরিবর্তে আমরা লিখলাম g, অর্থাৎ গ্র্যাভিটি অফ ফোর্স। এই g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। কি? মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু m1 ইন্টু কি m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হলো মহাকর্ষের সূত্র, মহাকর্ষের বলের সূত্র। অর্থাৎ এই বস্তু দুইটার দিকে একটা আকর্ষণ করতেছে না, এই আকর্ষণ বলের ভ্যালু হলো এটা। বলের একক কি? নিউটন। মহাকর্ষ বলের একক কি? নিউটন। এখন এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ধ্রুবকের ভ্যালু কত? ধ্রুবকের ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। কিন্তু আমরা ধরো এককটা লিখতে পারি না, ধরো ভুলে গেছি যে মহাকর্ষীয় ধ্রুবকের একক কীভাবে বের করবো, বুঝছো? জানি না। তো এখানে একটু লক্ষ্য করি তো, আমার সূত্রটা কি? F সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কি r স্কয়ার, ডিভাইড বাই কি r স্কয়ার। আমি যদি g এর ভ্যালু বের করতে যাই, আমি গুণ করলে হবে কি f r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। বলো f যেটা f মানে বলের একক কি? নিউটন। আর এর একক কি? আর মানে কোনো কিছুর মধ্যবর্তী দূরত্বের একক হচ্ছে মিটার। কি? মিটার। উপরে স্কয়ার আছে, তাহলে মিটার স্কয়ার। এ একটা বস্তু, এর কেজি 2 কেজি মিলে 1 কেজি স্কয়ার। কি হয়ে গেছে? মানে ভরের একক কেজি। এখন নিচেরটাকেও পড়ে গেলে আমরা সূচকে শিখছিলাম, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে m স্কয়ার পার কেজি ইনভার্স 2 নিউটন মিটার স্কয়ার পার। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক, নিউটন মিটার স্কয়ার পার কেজি। একটু বাঁকা হয়ে গেছে, একটু বুঝে নিও, বাঁকা লিখছে। হ্যাঁ, আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো। কে সূত্রটা বুঝতে পারছো একটু বলো, একটু জানাও। কে সূত্রটা বুঝতে পারছো একটু জানাও। কে সূত্রটা বুঝতে পারছো একটু জানাও। আচ্ছা, আমার ওই কোয়েশ্চেনের সাথী আহমেদ আনসার দিয়েছেন 70 কেজি। থ্যাংক ইউ, তোমার আনসার হয়েছে। এই কোয়েশ্চেন এই কনসেপ্ট কে বুঝছো সবাই কমেন্টস করো। আজকে যারা ক্লাস করতেছো না, মানে কি বলবো তোমাদেরকে, এত করে বলার পরও ক্লাস করতেছো না, এরকম হলে তো আমি
আমি ব্যক্তিগতভাবে আর ক্লাস নাও নিতে পারি, কারণ যেখানে আসলে কোনো পাবো না, সাপোর্ট পাবো না, সেখানে আসলে ক্লাস করিয়ে মজা নেই। আমি বারে বারে বলছি, তোমরা যদি ক্লাসে জয়েন থাকো এটা আমাদেরকে বুস্ট করে, আমাদেরকে এনার্জি বুস্ট করে, কিন্তু তোমরা তো সেটা জয়েন হলা না। এটা সবচেয়ে বড় দুঃখজনক কথা। তোমাদের থেকে এটা আশা করি নাই, বুঝছো? এটা আশা করি নাই। আমাদেরকে এনার্জি বুস্ট করে, কিন্তু তোমরা তো সেটা জয়েন হলা না। এটা সবচেয়ে বড় দুঃখজনক। আচ্ছা, কমেন্টস করছে যে বুঝেছে, তালহা ইসলাম নূর, নাদিম, তারা বুঝছে। থ্যাংক ইউ। বুঝার জন্য এখন আসলে আমি একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম। ক্লাস নিচ্ছে, আমি পরে কথা বলবো। আচ্ছা, একটু লক্ষ্য করি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে অভিকর্ষজ বল। পার্থক্যটা বুঝি। এটা হলো আমাদের পৃথিবী। এটা আমাদের কি পৃথিবী, বুঝছো? সো পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এটা কি পৃথিবীর কেন্দ্র। আচ্ছা, আমরা পৃথিবীর কোথায় অবস্থান নিচ্ছি জানো? আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে অবস্থান নিচ্ছি। আমাদের মনে হয় আমরা পৃথিবীর ভিতরে আছি। না, আমরা পৃথিবীর ভিতরে না, আমরা পৃথিবীর উপরে থাকি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, ধরো এটা পৃথিবীর এই জায়গাটা, এটা পৃথিবীর এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি। এটা এখানে জাহিদ স্যার দাঁড়াই আছে এখানে, বুঝছো? সো এখানে একটা এখানে আমি দাঁড়িয়ে আছি, বুঝছো? তাহলে আমার থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? আমার থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর কি ব্যাসার্ধ। সো পৃথিবীর ব্যাসার্ধকে আমি ধরলাম আর, কি আর, রেডিয়াস অফ আর্থ। আর এই পৃথিবীর অবশ্যই একটা ভর আছে। সো পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। আমি যে বান্দা এখানে দাঁড়াই আছি, ধরো আমার চিত্র কীভাবে আঁকতে পারি, এইভাবে। এটা আমার 2 হাত, না হাতে তো বড় না। এটা আমি এখানে ভূত, এখানে দাঁড়াই আছি, বুঝছো? তাহলে আমার একটা ভর আছে না? আমার ভর হচ্ছে এম। আমার ভর কি এম। তো এইখানে তাহলে আমি পৃথিবীর মধ্যে, যেহেতু পৃথিবী একটা ভর, আমিও একটা ভর, আমাদের মধ্যবর্তী কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর। তাহলে আমাদের মধ্যে তো একটা মহাকর্ষ বল বিদ্যমান, ঠিক না? তো এই যে বলটা কোন একটা বস্তুর সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, সেটাকেই বলা হয় অভিকর্ষজ বল। সেটাকে কি বলা হয়? অভিকর্ষজ বল। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এইখানের যে বলটা, আমি যদি সেটাকে লিখি যে এফ ইজ ইকুয়াল টু, আমরা শিখে আসছি কি জি ইন্টু m1 m2 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তো শিখে আসছি। তাহলে এই সূত্রটাই আমরা একটু এখানে বসাই। দেখো, আমি যদি বলি যে এফ ইজ ইকুয়াল টু, আমি এখানে আসি, এটা হচ্ছে, তাহলে আমার জি লিখবো। হ্যাঁ, m1, একটা এম হচ্ছে পৃথিবী, মানে বড় হাতের এম দিয়ে আমি পৃথিবী বুঝাইছি। পৃথিবীর ভর, এটা হচ্ছে কিসের ভর? পৃথিবীর ভর। তোমরা একটু সাথে সাথে নোট করো প্লিজ। পৃথিবীর ভর। আর এটা হচ্ছে কি কোনো বস্তুর ভর, এটা হচ্ছে কোনো, মানে পৃথিবীর মধ্যে অবস্থিত কোনো বস্তুর ভর। তাইলে এটা যদি হয়, তাহলে পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর, অর্থাৎ m1 ইন্টু m2-র মধ্যে যে আকর্ষণ বলটা, ইভেন আমাদের মধ্যকার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর স্কোয়ার, মানে পৃথিবীর ব্যাসার্ধ। বুঝতে পারছো? এখন বলো তো, এই জির ভ্যালু কত? আমরা জানি 6.67 ইন্টু 10⁻11। এম এর ভ্যালু কত? এম হচ্ছে পৃথিবীর ভর। এম কি? পৃথিবীর ভর। পৃথিবীর কিন্তু একটা ভর আছে, সে ভরটা লিখে রাখো, মনে রাখো। এম ইজ ইকুয়াল টু 6 ইন্টু 10⁻24 কেজি। এটা হচ্ছে আমাদের এই পৃথিবীর ভর। তারপরে আমার থেকে পৃথিবীর যে দূরত্ব, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই পৃথিবীর ব্যাসার্ধের ভ্যালু কত জানো? পৃথিবীর ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে, আমি যদি এখান দিয়ে লিখে দিই যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান 6440
6,700 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট, একটু কম আছে, আমরা অ্যাপ্রক্সিমেট এটা ধরে রাখলাম, বুঝছো? এটা তাহলে বলো, আমি এখানে জির ভ্যালু কনস্ট্যান্ট জানি, পৃথিবীর ভর জানি, আমার নিজের ভর তো আমি অবশ্যই জানি, আর এর ভ্যালু আমি কি জানি। তাহলে এগুলো যদি আমি বসাই দিই, তাহলে পৃথিবী থেকে মানে আমি আর পৃথিবীর মধ্যে যে অভিকর্ষজ বলটা সেটা আমরা চাইলে ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, এইবার এখানে তো আমি, বুঝছো, এখন আমরা পৃথিবীতে যেখানেই থাকি না কেন, প্রত্যেক দিন একটা কথা, ফিজিক্স পড়তে গেলে এই জিনিসটা মাথায় রাখবা, পৃথিবীর মধ্যে আমরা যে জিনিসটা আছে সেটা পৃথিবীর কেন্দ্র, ভর কেন্দ্রের দিকে একটা ভর কেন্দ্রের দিকে একটা কি ওজনের ক্রিয়া করে। সেই ওজন হচ্ছে কি F = কি mg, এটা আমরা জানি, বুঝছো, অভিকর্ষজ বলের প্রভাবে। তাহলে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমিও তো পৃথিবীর দিকে একটা কি অভিকর্ষজ বলে কাজ করতেছি, একটা এফ বলে কাজ করতেছি না, সেটা কি mg। তাহলে এফ এর পরিবর্তে আমি কি লিখলাম, আমি লিখলাম mg। তো এই এমটা কি, এই এমটা হচ্ছে আমার সেই ভর m = g × m/r²। বলো, উভয় পক্ষ থেকে m কাইটা দিলে আমরা সুতরাং g = কি পাচ্ছি, gm/r²। এইটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সূত্র। এটা কিসের সূত্র? এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণ আমরা এতদিন মুখস্থ করছি 9.8, আজকে আমরা দেখব আসলে অভিকর্ষজ ত্বরণ কি 9.8 কি না। আমার মনে হয় এতটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু যদি উঠাও, একটু উঠাও বা লিখে রাখো, উঠাও, স্ক্রিনশট দাও বা এটা নোট করতে হবে, বুঝছো, উঠাও। আচ্ছা, আমি একটু এই পাশ দিয়ে একটু জিনিসটা করাই, বুঝছো, দেখো জায়গা আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, লক্ষ্য করো, ক্লিয়ার ভিডিও, কথা ক্লিয়ার হয় কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা, তোমরা সবকিছু কমেন্টে জানাও। আমরা সবকিছু চেক করতেছি, তোমাদের প্রত্যেকটা কমেন্টস পড়তেছি। সো তোমরা কোনো কিছু যদি না বুঝে থাকো যে স্যার আমি আমি এখানে বুঝি না, একটু কমেন্টস করো। কোথাও না বুঝলে আমাকে বলো, অনেক কমেন্টস করলে জানিস। ওকে, তাহলে আসো, আমরা এই যে জির ভ্যালুটা, মানে জি যে 9.8, সেটাকে আমরা একটু প্রুভ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো বলো gm/r²। বলো আমার এই জির ভ্যালু কত, 6.67 × 10⁻11 ইন্টু m। বলো m কি পৃথিবীর ভর না? বলো আমার ছোট হাতের m তো কাটাকাটি হয়ে গেছে। পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই পৃথিবীর রেডিয়াস, আমার থেকে পৃথিবীর যে দূরত্বটা, সেটা কত আর, সেটা কত আর, আর এর ভ্যালু কত আমি মুছে ফেলছি। আর হচ্ছে তোমার 400 কিলোমিটার। সো কিলোমিটার ছিল, এটাকে আমি মিটারে নিয়ে গেলাম, 1000 দিয়ে গুণ কর, এর উপর কত স্কোয়ার, এর উপরে কত স্কোয়ার। এটাকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আনসার কত একটু কষ্ট করে আমাকে জানাও। এটা আনসার কত হতে পারে? ভালো থেকে দে, ভালো। আসে না ঠিক। আচ্ছা, তোমরা কি এটাকে ক্যালকুলেট করছো? কেউ ক্যালকুলেট করছো? করলে জানাও কত হয় মান। তোমরা এত না, মানে তোমাদেরকে এত এত বলার পরেও তোমরা ক্লাসে জয়েন এত কম করলা, এটা আসলে দুঃখজনক। আমি আসলে আমার মনটাই খারাপ হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে, বুঝছো? তোমাদের থেকে এটা আশা করি নাই। শোনো, অ্যাক্টিভ হতে হবে, পড়াশোনা করতে হবে। দেখো, আমিও তোমাদের মতো অনেক স্টুডেন্ট পড়াই, তোমাদেরকে পড়ানোর বাদেও আমরা আসলে স্টুডেন্ট পড়াই, বুঝতে পারছো? একটু ওদের নিয়ে একটু কাহিনী বলি। ওদের নিয়ে যদি কাহিনী বলতে যাই, দাঁড়াও একটু পর বলতেছি। আমি আগে ভ্যালুটা লিখি। ভ্যালুটা হচ্ছে 9.7777। সো আমি 9.7 9.8 লিখতে পারি, অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার/সেকেন্ড। বলো, এটা না এতদিন আমি মুখস্থ করে আসছি, কোত্থেকে মুখস্থ করছি আমি মনে বুঝিতেই পারছি। তাহলে এটা যদি যায়, এখন আমরা এই অঙ্কটা, মানে এই কনসেপ্টটা যে কারণে পড়ছি, এখান থেকে ম্যাক্সিমাম তোমার বোর্ডে ইন্টারমিডিয়েটে অনেক প্রশ্ন হয়। কিন্তু ভাই আপনি তাহলে কেন করাচ্ছেন? এটা গত বছর 2024 সালে চট্টগ্রাম বোর্ডে এই কনসেপ্ট থেকে একটা ম্যাথ আসছে, যেটা এখন আমি তোমাদেরকে বুঝাবো। তো ওইটা বুঝতে হলে এটা তো অবশ্যই লাগবে।
তো অবশ্যই এই সূত্রটা থেকে আমরা একটা জিনিস এখন প্রুভ করবো। দেখো আমি ফিজিক্সের প্রত্যেকটা সূত্র পড়ানোর সময় একটা কথা তোমাদেরকে বলি, তোমরা একটু সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা একটু বুঝো। দেখো এটা তো অবশ্যই বুঝছো তোমরা, রাইট? আমি একটু এটা নিয়ে কাজ করি, মুছিয়ে গেলা। একটু লক্ষ্য করি, আমরা লিখছিলাম যে অভিকর্ষজ ত্বরণ জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই কি আর স্কোয়ার। তাহলে এই জিটা তো কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? বাই এমও তো কনস্ট্যান্ট। দেখো এটা পৃথিবী, যেহেতু পৃথিবীর এম কনস্ট্যান্ট, এখন তুমি যদি পৃথিবীতে না যায় মঙ্গল গ্রহে যাও, মঙ্গল গ্রহের বর আর পৃথিবীর বর তো ভাই এক না। পৃথিবীর ভর মঙ্গল গ্রহের ভর হচ্ছে 20 গুণ বেশি প্রায়। যদি মঙ্গল গ্রহের ভর হয় 1 কেজি, পৃথিবীর ভর হচ্ছে 20 কেজি। তাহলে বলো মঙ্গল গ্রহে কি আমার জির ভ্যালু 9.80 থাকবে? না। কেন? আমার জিটা ডিপেন্ড করতেছে বস্তুর ভরের উপর। কিসের উপর? ওই বস্তু যেটা আকর্ষণ করতেছে সেটার ভরের উপর। আমার যেটা ডিপেন্ড করতেছে ওইটা দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের উপর, অর্থাৎ তারা ব্যস্তানুপাতিক। এই দুইটা জিনিস আমি এখান থেকে কি করলাম, লক্ষ্য করলাম। এখন এটা থেকে আমি এই জিনিসটা বললাম। দেখো লাস্ট ক্লাসে আমি তোমাকে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সূত্র লেখাই দিছিলাম, কিভাবে সূত্রটা লিখতে হয়। আমরা আজকে আবার রিকল করি। আমি বলি দেখো তোমাদের মনে হতে পারে ভাই আপনি এগুলো এত বেসিক কেন পড়াচ্ছেন, নাকি এগুলো যদি না বুঝো তুমি কখনোই নিজে নিজে ফিজিক্স সলভ করতে পারবে না। আসলে এই জিনিসটা একটু আমরা বুঝি যে সমানুপাতিক অফ এম, যেমন দেখো যেহেতু সমানুপাতিক অফ এম, আমরা সমানুপাতিকের চিহ্নের পরিবর্তে যখন কে লিখি তাহলে কে এম, তার মানে জি বাই এম সমান সমান কে। তাহলে আমরা জি1 বাই এম1, এটাকে 1 দিই, এটাকে 1 দিই, তাহলে জি2 বাই এম2 এটা সমান সমান হতো কি কে ধ্রুবক। তাহলে জি1 এম1 জি2 এম2 দুইটা সমানই তো কে, তার মানে এই দুইটা সমান। আমি লিখতে পারি না যে জি1 বাই এম1 সমান সমান জি2 বাই কি এম2, এটা তো লিখতে পারি। তো আমি স্টুডেন্টদেরকে কি বলি, লক্ষ্য করে একটু মনোযোগ। তো এটা থেকে আমি যদি কোনায় কোনায় ক্রস মাল্টিপ্লিকেশন করি আমি কি পাচ্ছি, দেখো আমি পাচ্ছি জি1 এম2 সমান সমান জি2 এম1, অর্থাৎ কোনোটা একটা যদি আরেকটার উপর সমানুপাতিকভাবে মানে নির্ভর হয়, মানে সমানুপাতিক হয়, তাহলে একটার 1-এর সাথে আরেকটা 2 দিবা, সমান সমান একটা 2-এর সাথে আরেকটার 1 দিবা। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, এটা একটু মাথায় রাখছো, ঠিক আছে? একইভাবে আমি যদি এইটা করি, দেখো এইটা জি সমানুপাতিক অফ আর স্কোয়ার, দেখো ব্যস্তানুপাতিক অফ আর স্কোয়ার। সো এই জিনিসটা হয়েছে, তাহলে আমি এটার পরিবর্তে কে লিখতে পারি 1 বাই আর স্কোয়ার। তার মানে জি আর স্কোয়ার সমান সমান কি কে না, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে জি1 আর 1 সমান সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু যদি হয়, অবশ্যই জি2 আর 2 একটা কি কনস্ট্যান্ট ভ্যালু। তো বলো এই দুইটা সমান সমান এক লেখা যায় না, অর্থাৎ আমি লিখতে পারি যে জি2 সমান সমান আর টু হোল স্কোয়ার সমান সমান জি1 আর 1 সমান সমান জি2 আর টু হোল স্কোয়ার। একটু এখানে ফলো করো, স্কোয়ারটাও আসছে, এটা বর্গের ব্যস্তানুপাতিকটাই, কিন্তু জিনিসটা তো ব্যস্তানুপাতিকই আছে। দেখো ব্যস্তানুপাতিক যখন হয় তখন জি এর 1-এর সাথে আর এর 1টা আসছে, তুমি একটু লক্ষ্য করো, জি এর 2-এর সাথে আর এর 2টাও আসছে, যেটা আমার সমানুপাতিকের ক্ষেত্রে উল্টোটা। তাহলে এটা যদি আমি এখান থেকে বলতে পারি, ঠিক একইভাবে আমি তো এটাও বলতে পারি যে জি আর 2 হোল স্কোয়ার জি2 আর 1 হোল স্কোয়ার, আমি এটা তো কি বলতে পারি কি না? এই দুইটা সূত্র কি তোমরা বুঝছো? বুঝলে একটু কষ্ট করে আমাকে জানাও, এই দুইটা সূত্র বুঝলে আমাকে একটু জানাও। বুঝলে একটু আমাকে জানাও। আচ্ছা তাহলে একটু মুছি, হ্যাঁ তোমরা এটা উঠাও।
আচ্ছা, লক্ষ্য করি। হ্যাঁ, আমরা বেশি পানি শুকনা কিছু ভেজা আচ্ছা, সরি একটু সমস্যা হয়েছে। আচ্ছা, লক্ষ্য করি, আমি যখন দেখলাম যে জি সমান সমান জি এম বাই আর স্কোয়ার, তো এখান থেকে আমি লিখতে পারছি যে জি সমানুপাতিক অফ এম। তো জি সমানুপাতিক এম থেকে আমি লিখছি কি যে যেহেতু সমানুপাতিক হবে তাহলে জি ওয়ান আসলে আসবে এম টু, জি টুর সাথে আসবে এম ওয়ান। আমার সাথে তোমরা বলো, জি যেহেতু ব্যস্ত অনুপাতিক অফ ওয়ান বাই কি আর স্কোয়ার, তাইলে এখান থেকে আসবে কি জি যদি ওয়ান আসে, যেহেতু ব্যস্ত অনুপাতিক আর এরও ওয়ানই আসবে হোল স্কোয়ার। বুঝছো? জি টু আর টু হোল স্কোয়ার, এটা আসছে না? এখন এইখান থেকে আমি চাইলে একটা সম্পর্ক দাঁড় করাইতে পারি। একটু লক্ষ্য করো, আমি জি ওয়ান বাই যদি জি টু লিখি, দেখো একটু সমান সমান দিই, বলো জি ওয়ানের সাথে এম টু, এটাকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলা হয় একান্তর করো। আমরা একটার সাথে একটা উল্টা পাল্টা করতে পারি। সো চলো, জি ওয়ানের সাথে কি এম টু, তাহলে জি ওয়ানটা আমার এখান থেকে কোনায় গুণ করলে হবে, তাহলে এখানে এম টু। একটু মনোযোগ দিই, জি টুর সাথে কি এম ওয়ান, জি টুর সাথে কি এখানে এম ওয়ান। ঠিক একইভাবে এই ক্ষেত্রে যদি আমি বলি জি ওয়ান বাই কি জি টু, তো সমানুপাতিক হলো তো একটার সাথে ব্যস্তানুপাতিক হলে ওয়ানের সাথে ওয়ানেই আসে, তাহলে ওয়ান না, তাহলে এখানে ওয়ান আসতে হবে, তাহলে এখানে আমার আর ওয়ান। বুঝছো? এখন আটটা কি স্কোয়ারে আছে, স্কোয়ার, এটা টু, তাহলে এখানে কি আসবে টুই আসবে আমার আর টু স্কোয়ার। এতটুকু আমি বুঝছি। তাহলে একটু লক্ষ্য করো তো, জি ওয়ান বাই জি টু সমান সমান যদি এইটা হয়, জি ওয়ান বাই জি টু সমান সমান যদি এইটা হয়, তাহলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি না? অর্থাৎ এই দুইটা থেকে আমি একটা সূত্র কনভার্ট করতে পারি, জি ওয়ান বাই জি টু সমান সমান আমি লিখতে পারি কি জি ওয়ান, সরি আমি লিখতে পারি এম ওয়ান বাই কি এম টু, আমি লিখতে পারি কি এম ওয়ান বাই এম টু, আমি এটা লিখতে পারি। এটা কেন লিখলাম খেয়াল করো, জিটা আমার এম এর সাথে সমানুপাতিক হারে বাড়তেছে, এই জন্য জি ওয়ানের সাথে এম টু হয়েছে, যেহেতু সমানুপাতিক, একটার সাথে একটা অপোজিটটা হবে। এখন বলো জি এর সাথে এই জিনিসটা গুণ আকারে আছে, তো জি এর সাথে আল্লাহ এটা কি এম স্কোয়ার দিছি, এম স্কোয়ার না, এটা জি এর সাথে এটা এম না, জি এর সাথে এটা কি এম সমানুপাতিক, আমি সমানুপাতিকের জিনিসটা লিখলাম, দেখো লিখলাম। এখন জি এর সাথে তো জিনিসটি আর স্কোয়ার ব্যস্তানুপাতিক, আমি ব্যস্তানুপাতিক এটা একটু লিখি, দেখো জি ওয়ানের সাথে আমি বলো কোনায় কোনায় গুণ দিলে জি ওয়ানের সাথে আমার কি আর ওয়ান না হওয়ার কথা, আমি লিখলাম আর ওয়ান, কি লিখলাম আর ওয়ান। বুঝছো? উপরে স্কোয়ার আছে স্কোয়ার, জি টু এর সাথে দেখো কোনায় কোনায় গুণ করলে আমার কি আর টু এ আসতে হবে, কারণ ব্যস্ত আমি একটা কথা বারে বারে বলি, মুখস্থ করবে এটা, যদি সমানুপাতিক হয় দুইটা জিনিসের মধ্যে সমানুপাতিকের যদি মানে সম্পর্ক থাকে, সমানুপাতিক সম্পর্ক থাকে দুইটা জিনিসের মধ্যে, তাহলে আমরা একটা মানে একটাকে যদি আমি এ ওয়ান ধরি আরেকটার বি ওয়ানের সাথে গুণ হবে, একটার বি টু আরেক এ টু আরেকটার বি ওয়ানের সাথে গুণ হচ্ছে, মানে এরকম কনসেপ্ট আর কি। দেখো জি এর এ ওয়ান এম টু এর সাথে গুণ, জি এর জি টু এম ওয়ানের সাথে গুণ, কারণ তারা সমানুপাতিক সম্পর্কে আছে। আর যদি জিনিসটা ব্যস্তানুপাতিক সম্পর্কে মানে সম্পর্কে থাকে, তাহলে জি ওয়ানের সাথে আর ওয়ানেরই গুণ হবে, মানে ওই দুইটা জিনিস এ ওয়ানের সাথে বি ওয়ানেরই গুণ হবে, এ টু এর সাথে বি টু এরই গুণ হবে। তো জি ওয়ানের সাথে আর ওয়ানের গুণ, দেখো জি টুর সাথে আর টু এর গুণ। এখন আমি যদি এভাবে সূত্রটা একটু মিলাইতে চাই, বলো তো আমি একটু আবার কেটে দিই, লক্ষ্য করো আমার, বলো এই সূত্রটার দিকে একটু তাকাও তো, জি ওয়ানের সাথে মানে জি এর সাথে আমি সমানুপাতিক, তাহলে আমি এখানে একটা দাগ দিই, তো জি এ ওয়ানের সাথে আমার এখানে যেহেতু সমানুপাতিক অন্যটা আসতে হবে কোনায় কোনায় গুণ করলে, অন্যটা না আসার কথা, তাহলে জি ওয়ানের সাথে আমার আসার কথা কি
টু মানে যার সাথে সমানুপাতিক, এম এর সাথে সমানুপাতিক, তাহলে M2 আসার কথা। আমি এখানে লিখবো কি M2, কি লিখবো M2। এবং G2 এর সাথে আসার কথা কি M1, লিখছি M1। এই বুঝছো জিনিসটা? এখন এটা গুণ আকারে আছে না, কারণ আমি দেখবো কি আমি যদি পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহে চলে যাই, আমার পরিবর্তিত ভরেরও পরিবর্তন ঘটে প্লাস ব্যাসার্ধেরও পরিবর্তন করে, দুইটাই পরিবর্তন করে, কেউ স্থির থাকে না, বুঝছো? সো তো আমি ইনটু দিলাম, বুঝছো? সো আর এর সাথে জিনিসটা ব্যস্ত অনুপাতিক, তো ব্যস্ত অনুপাতিক হলে কি G1 এর সাথে R1-এরই হবে। তো বলো এটা G1, তোর কোনায় কোনায় গুণ করলে নিচে R1 আসার কথা না, R1 দিছি। G2 এর সাথে কি R2 আসার কথা, R2 দিলাম, বুঝছো? এখন আটটা আবার কি স্কোয়ারে মানে বর্গের ব্যস্ত অনুপাতিক, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিবা, কি দিয়ে দিবা, স্কোয়ার স্কোয়ার দিয়ে দিবা। এখন দুইটার উপর যদি স্কোয়ার থাকে, জিনিসটাকে আমরা চাইলে একেবারে এভাবে স্কোয়ার দিতে পারি। তোমরা কষ্ট করে প্রয়োজনে এই সূত্রটা মনে রাখতে পারো। আমি মুখস্থ করাচ্ছি না, আমি ফিজিক্স বলো কিচ্ছু মুখস্থ করাইতে চাই না। মুখস্থ তোমাদের কখনোই মাথায় থাকবে না। আমি চাই তোমরা বুঝো, আমি চাই তোমরা প্রপারলি বুঝো। এই জিনিসটা বুঝছো? এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো একটু কমেন্টে জানাও, আমি তোমাদেরকে ম্যাথ করাবো। আর এই জিনিসটা যদি তোমরা এখন এখানে প্রপারলি বুঝে থাকো, মনে রাখবা আমি তোমাদেরকে এইচএসসির একটা মহাকর্ষ অভিকর্ষ বলের একটা সূত্র আছে 6 নম্বর অধ্যায়, ওইটা তোমাদেরকে আমি ধরো না 50% পড়াই ফেলছি। ওইটা তার কিচ্ছু তুমি যে জাস্ট নেক্সট ইয়ারে যখন আল্লাহ তোমাদেরকে যদি আশা পূরণ করে, তোমরা যদি কলেজে যাও তোমরা এটা দেখতে পাবা, তখন আমার কথা হয়তো মনে পড়বে যে আমি তো এটা জাহিদ ভাইয়ের ক্লাসে করছি। তো আজকে যারা একটু ভালো করে প্রিপারেশন নিবা, তার মানে একটু একটু বুঝবা, তারা আসলে এটা ভালো করবা ইনশাল্লাহ। কমেন্টস করো। তোমরা কমেন্টস করো, কমেন্টস করতে করতে আমি একটা কোয়েশ্চেন্স লিখি, কোয়েশ্চেন্সটা লিখি। স্কয়ার স্কয়ার দিয়ে দিবা, কি দিয়ে দিবা, প্রিপারেশন নিবা, তার মানে একটু একটু বুঝবা, তারা আসলে এটা ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা নাদিম, জি স্যার সবাই বলতেছো বুঝছো, থ্যাংক ইউ তোমরা বোঝার জন্য, থ্যাংক ইউ। চলো আমরা এখান থেকে এখন একটা ম্যাথ করব, যেটা আমাদের বোর্ডে আসছে, যেটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, বুঝছো? আমি কোয়েশ্চেন্সটা একটু লিখি, তোমরা একটু বুঝো। মহাবিশ্বের, তোমরা আমার সাথে একটু কোয়েশ্চেন্সটা লিখো, হ্যাঁ? আমার হাতের লেখা খারাপ, আল্লাহ এত খারাপ হাতের লেখা, সি খাতায় সুন্দর কিন্তু কি লিখতেছি, খাতায় সুন্দর হয় কিন্তু বোর্ডে সুন্দর না। আচ্ছা আমি কোয়েশ্চেনটা ইজি করে লিখি, এদের মতো লিখবো না, তবে কোয়েশ্চেনটা আমি এখন যেভাবে লিখবো এভাবেই বোর্ডে এরকমই কোয়েশ্চেন আসছে, বুঝছো? দেখো আমি যদি লিখি পৃথিবী ও মঙ্গল গ্রহের ভরের অনুপাত, পৃথিবী মঙ্গল গ্রহের ভরের অনুপাত হচ্ছে 81:1, 81 কত 1, এবং এদের ব্যাসার্ধের অনুপাত হলো 4:1, 4:1, ঠিক আছে? পৃথিবীতে 500 গ্রাম ভরের বইয়ের ওজন এবং মঙ্গল গ্রহে একই বইয়ের ওজন, একই বইয়ের
ওজনের অনুপাত কত, এটা হলো আমার প্রশ্ন। এটা কি ভাইয়েরা? এটা হলো আমার প্রশ্ন। আমি এটা একটু মুছে দিই। আমি প্রশ্নটা একটু তোমাদেরকে বুঝে, এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনি এত এই কনসেপ্টটা তো কেন পড়তেছি? দেখো এটা বইতে আছে, তো এটা বোর্ডে আসছে, এটা আসবে, এবার আসবে। দেখো পৃথিবী এবং মঙ্গল গ্রহ দুইটির ভরের অনুপাত হচ্ছে 81:1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:1। পৃথিবীতে 500 গ্রাম ভরের বইয়ের ওজন এবং মঙ্গল গ্রহে ওই একই বইয়ের ওজনের অনুপাত কত? অর্থাৎ আমার পৃথিবীতে বইয়ের ওজন এবং মঙ্গল গ্রহে বইয়ের ওজন বের করতে হবে। এখন পৃথিবীর বইয়ের ওজনের সূত্র কি? ওজনের সূত্র হচ্ছে W = mg। দেখো আমি ক্লাস শুরু হওয়ার একেবারে 2-3 মিনিট ফার্স্টে বলছিলাম যে ভর কখনো পরিবর্তন হয় না। তুমি সেটাকে মহাবিশ্বের যে কোনো জায়গায় নাও, ভরের কোনো পরিবর্তন হয় না। তার মানে পৃথিবীতে ওই বইয়ের ওজন যদি 500 গ্রাম হয়, মঙ্গল গ্রহেও ওই পৃথিবীতে ওই বইয়ের ভর 500 গ্রাম হলেও মঙ্গল গ্রহে ওই বইয়ের ওজন ওই বইয়ের ভর 500 গ্রামই, কিন্তু ওজনের একটা পরিবর্তন হয় জি এর কারণে। বিকজ পৃথিবীর জি আর মঙ্গল গ্রহের জি এক না। ওই জি বের করার জন্যই আমরা এতক্ষণ কি শিখছি, মহাকর্ষ নিয়ে এত আলোচনা করছি। বুঝতে পারছেন? সো এটা এখন আমরা সলভ করবো। এটা কি করব? সলভ করবো। আসেন প্রশ্ন মত আমি ধরি যে পৃথিবীর ভর, দেখো আমি তোমাদেরকে লিখে দিই, আমি লিখছি যে পৃথিবীর ভর, আমি পৃথিবীর ভরকে ধরলাম বড় হাতের এম দিয়া, পৃথিবীর ইংলিশ আর্থ ME ধরলাম। কি ধরলাম? ME। আর হচ্ছে মঙ্গলের ভর M মার্স, ছোট m দিলাম। বুঝছো? এটা দিলাম না? আবার আসো, পৃথিবীর ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, তো সো আর ই ধরলাম, ঠিক আছে। আর মঙ্গলের ব্যাসার্ধ RM। বুঝছো? এগুলো আমরা ধরছি। ধরার পরে আচ্ছা, আমার প্রশ্ন মতে কি বলছে? পৃথিবী এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত, অর্থাৎ পৃথিবীর ভর এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত হচ্ছে এটা। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি, তোমরা আমার সাথে দেখো, একটু বসে দেখো। প্রশ্ন মতে বলতে পারি, দেখো পৃথিবীর ভর এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত। তো পৃথিবীর ভর আগে বলছে, তাহলে পৃথিবীর ভর এবং মঙ্গল গ্রহের ভরের অনুপাত হচ্ছে কত? 81:1। অনুপাত মানে কি? ভাগ। এটা তোমরা জানো। আমি লিখতে পারি যে ME / MM = কত? 81/1। দ্যাট মিনস 81 লিখতে পারি। বুঝতে পারছো? এতটুকু বুঝছো? এতটুকু বুঝলে আমার প্রশ্নের মতো তো আরেকটা কথা বলা হয়েছে যে এদের ব্যাসার্ধের অনুপাত এটা। এদের কি ব্যাসার্ধের অনুপাত এটা। তাহলে পৃথিবীর, এদের মানে বলতে পৃথিবী এবং মঙ্গল, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? RE অনুপাত মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কত? RM। তাদের অনুপাত কত? 4:1। তো এটাকে যদি আমি ঠিকমতো লিখি, তাহলে RE / RM = হচ্ছে কত? 4। এতটুকু কে বুঝতে পারছো? বুঝলে বলো। এতটুকু যদি আমরা বুঝে থাকি, চলো আমরা পরের দিকে যাই। আমরা জানি জনি লিখছি না, আমরা জানি যে জি সমান, আমরা কেন জির ভ্যালু কেন বের করতে যাব? আমরা জির ভ্যালু এই কারণে বের করতে যাচ্ছি, কারণ আমার ওই যে দুইটার ওজন লাগবে, দুই গ্রহে পৃথিবী এবং মঙ্গল দুইটা গ্রহে ওজন লাগতেছে না। সো পৃথিবীর ওজনে পৃথিবী এবং মঙ্গল উভয় তো আমার ভর সমান থাকবে, চেঞ্জ হচ্ছে জি। এখন পৃথিবীর জি তো আমরা জানি, প্রশ্ন হয়তো উল্লেখ করা নাই, তবে তোমরা জানো পৃথিবীর জি হচ্ছে 9.8। এটা তো আমরা জানি, একটু বের করছি, কিন্তু আমরা মঙ্গলের জিটা বের করবো। বুঝছো? এই জন্য আমরা জি এর সূত্রটা মানে অভিকর্ষ ত্বরণের সূত্রটা লিখতেছি। তো জি সমান কি? Gm/r²। সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি না যে জিটা আমার সমানুপাতিক অফ m, জিটা আমার ব্যস্ত অনুপাতিক অফ r²। এটাই তো আমরা বলতে পারি, তাই না? এটা থেকে আমরা কি লিখতে পারি?
এটা দিয়ে আমরা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো আমরা এখান থেকে আরেকটা কথা বলে দিই, এখানে লিখে দিই যে পৃথিবীতে ওরে অভিকর্ষজ ত্বরণ জিই, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কি জিই, আর মঙ্গলে অভিকর্ষজ ত্বরণকে আমরা বলছি জি এম, ধরছি, বুঝছো এই ছেলে মেয়েরা, বুঝছো? তাহলে অর্থাৎ জি এম বাই আমরা জিই এটা লিখলাম। একটু বুঝো প্লিজ, এটা একটু বুঝো। জি এর সাথে এম কি সমানুপাতিক না? তাহলে সমানুপাতিক হলে কি হবে, একটার এক হইলে অন্যটা দুইয়ের গুণ, অন্যটা দুইয়ের সাথে গুণ হয়, বুঝছো? একটা দুই হলে অন্যটার একের সাথে গুণ হয়, মানে 12 21 এরকম এই সিস্টেমটা, বুঝছো? আমরা ফার্স্টে লিখে আসছি। তাহলে আমি সমান সমান যদি লিখি, একটা দাগ দিলাম, বুঝছো? বলো জি এম এর সাথে জি এম, মানে এখানে তো 1 2 না, এখানে আমি এম দিয়ে ডিফাইন করলাম। তো জি এম এর সাথে আমার কি এম ই এর গুণ হবে না, আরেকটা উল্টোটার? এটা হচ্ছে কি তাহলে আমার মাস অফ আর্থ, বুঝছো? জি ই এর সাথে আমার হবে কি মাস অফ মার্স, মানে মঙ্গলের পর, বুঝছো? এটা বুঝছো? এখন তুমি গুণ করো, জি এম এর সাথে একটু কোনাকুনি গুণ করলে বলো এম ই, একটা অন্যটা আসছে না, অপোজিটটা আসছে না, ই এম অপোজিটটা আসছে, লিখতে পারি না এটা আমি, ইন্টু জিটা ব্যাসার্ধের কি বর্গের ব্যস্তানুপাতিক। বলো ব্যস্তানুপাতিক হইলে একের সাথে একেরই গুণ, দুইয়ের সাথে দুইয়েরই গুণ, অর্থাৎ এটার একের সাথে এটার একের গুণ, এটা দুইয়ের সাথে এটা দুইয়ের গুণ, রাইট? এমন না? তাহলে এটা যদি জি এম হয়, ডেফিনেটলি এটাও তো কি আর এমই হবে, যাতে কোনায় কোনায় গুণ করলে একই ভ্যালুটা পাওয়া যায়, মানে একই। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, কারণ তোমরা তো ওই যে কে ধরে এত করতে পারবা না, বা মনে রাখবো অলওয়েজ, করতে করতে তোমরা বুঝে যাও, মানে মনে থাকবে। এটা তো জি না, তাহলে এটা হবে কি আর এম, কি হবে আর এম। এটা কি ই না, এটা হবে কি আর ই, বুঝছো? কারণ ব্যস্তানুপাতিক হলে এটার ই হলে এটারও ই, এটার এম হলে এটারও কি এম, সমানুপাতিক হলে এটার এম হলে এটার ই, মানে উল্টোটা। এখন আটটা তো বর্গের ব্যস্তানুপাতিক, দুইটার উপর যদি স্কোয়ার আছে আমি হোল স্কোয়ার লিখতে পারি। এতটুকু কে বুঝছো প্লিজ আমাকে জানাও, এতটুকু কে বুঝছো? এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি না? এবার বলো আমার কাছে ভ্যালুগুলো আছে না, বলো আমার কাছে এম ই বাই এম এটার ভ্যালু 81, কিন্তু আমার লাগতেছে কি এম বাই এম, মানে উল্টো না জিনিসটা? তো আমি জিনিসটাকে ব্যস্তকরণ করে ফেলি, আমি উল্টায় ফেলি জিনিসটা, কি করলাম উল্টায় ফেললাম। তো উল্টায় ফেললে কি হবে, আমি এখানে মানে এম ই বাই এম পাইছি 81, এখন আমি যদি উল্টাভাবে বলি যে এম বাই এম ই কত পাবো, 1/81 পাবো না? লিখে দাও 1/81 ইন্টু জি ই বাই জি এম, দেখো ডিরেক্টলি আছে, জি ই বাই জি এম কত 4 না, ইন্টু 4, তারপরে কি স্কোয়ার, তারপরে কি স্কোয়ার, বুঝছো? তাহলে আমি এবার এখান থেকে লিখতে পারি 4 4 কত 16 উপরে এটা হলো কত 81, আর এখান থেকে আমি যদি এটা জি এম বাই জি না, এটা এখানে ভাগাকারে আছে, অপর পাশে গেলে কি গুণ হয়ে যাবে, তো এটা এই পাশে এসে গুণ হয়ে জি অফ ই হয়ে গেছে, আর এখানে থাকতেছে আমার কি জি অফ এম হচ্ছে। এতটুকু কে বুঝতে পারছো? এতটুকু যদি বুঝতে পারো, দেখো আমি এবার এটা সলিউশনটা করি, আমি এটা মুছতেছি তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি জি এম সমান 16 বাই কত 81 ইন্টু কত জিই। বলো জিই মানে কি, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8। এবার একটু এটার গুণ করো, এবার এটার কি করবা, গুণ করো 16 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 81 ডিভাইডেড বাই কত 1.936 মিটার পার সেকেন্ড। এখন বলো তো, দেখো পৃথিবীতে একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণ যদি হয় 9.8, সেটা মঙ্গলে গিয়ে অভিকর্ষজ ত্বরণ হয়ে গেছে 1.92। কত কমে গেছে বলো, দেখছো? অনেক কমে গেছে না? এটাই ছিল আমার সেই কাঙ্ক্ষিত ভ্যালুটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার দুইটার বইয়ের ওজনের অনুপাত করতে হচ্ছে। তাহলে পৃথিবীতে ওজন কত? 500 গ্রামের সাথে 9.8 গুণ করলে পৃথিবীর ওজন পাবা। 500 গ্রামের সাথে 1.936 গুণ করলে
তুমি ওই যে মঙ্গল গ্রহে ওইটার ওজন পাবা। আমি আগেই বলছি ওজন পরিবর্তন হয়, বিকজ ওজনটা ডিপেন্ড করে আমার জি এর উপর, কার উপর? অভিকর্ষজ ত্বরণের উপর। আর এম যেটা, এম অলওয়েজ সেম থাকে, ভর কখনো পরিবর্তন হয় না, বিকজ ভর হচ্ছে পদার্থের মধ্যে যে অণুপরমাণুগুলো রয়েছে সেটার পরিমাণ। এখন আমি যে এখানে আসি, আমাকে যদি ওই যে, এটা তো পসিবল না, এটা তো ওই যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্য পসিবল হয়েছে, ওনাকে একটা মুহূর্তের জন্য মেরাজে নিয়ে গেছে, অর্থাৎ মহাবিশ্বের উপরে নিয়ে গেছে। এখন আমি যদি, আমার স্বপ্ন থাকে, আছে না আমাদের একটা স্বপ্ন থাকে, ট্যুর দিতে মন চায়, সামনে পরীক্ষা, একটা ট্যুরের প্রয়োজন আছে, তুমি ট্যুর দিছো কোথায়? মঙ্গল গ্রহে ট্যুর দিতে যাবা। কোথায়? মঙ্গল গ্রহে ট্যুর দিতে যাবা। তো পৃথিবীতে তুমি যে পরিমাণ ওজনে ক্রিয়া করতেছো, মঙ্গল গ্রহে তুমি ওই পরিমাণ ওজন ক্রিয়া করবা না। কেন? কারণ মঙ্গল গ্রহে তোমার অভিকর্ষজ ত্বরণ হয়ে যায় 9, এটা পৃথিবীতে ওজন হচ্ছে 9, বুঝছো? সো আচ্ছা, আমি অঙ্কটা শেষ করি এখন। তাহলে আমি পৃথিবীর এখন কি ওজনটা, এগুলো আমি একটু মুছি, বুঝছো? এগুলো একটু মুছি, এগুলো মুছি। সে একটু লক্ষ্য করো। তাহলে পৃথিবীতে আমার ওজন, সো আমি একটু শর্ট করে করি, হ্যাঁ। পৃথিবীর ওজন WE সমান কি হচ্ছে আমার mGE, পৃথিবীর ই। তো পৃথিবীর ই কত? এম এর ভ্যালু কত? 500 গ্রাম। 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে যাবে, অর্থাৎ 0.5 ইন্টু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত? 9.8। সো এই জিনিসটাকে তুমি করলে কত হয় আমি বলবো। আর মঙ্গল গ্রহ GM মানে WM, ওয়েট অফ এম, মাস ইজ ইকুয়াল টু কি? mGE, mGM। এম কত? চেঞ্জ হবে না, ভর কখনো চেঞ্জ হবে না। জিএমটা কত হয়েছে? 1.936। সো এই জিনিসটা দুইটাকে এখন আমরা গুণ করবো, কি বুঝছো? 1.96 1.936 ইন্টু 0.5, 0.968 নিউটন। আর পৃথিবীতে হচ্ছে 0.5 ইন্টু 9.8, 4.9 নিউটন। 4 কত? 9 নিউটন। এখন তাদের একটা অনুপাত বলছে না, তাদের অনুপাত কত? বইয়ের ওজন মঙ্গল গ্রহের, মানে বইয়ের ওজনের অনুপাত কত পৃথিবীর সাথে মঙ্গলের? পৃথিবীরটা যদি আমি উপরে দিই, W আর্থ ডিভাইডেড বাই W মার্স সমান কত? 4.9, 0. কত? 968। এটাই আমার সেই অনুপাত, আর এটাই আনসার। এই তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও তোমরা বুঝছো কি না। তোমাদেরকে একটু 10-12 সেকেন্ড একটু সময় দিচ্ছ, তোমরা প্লিজ একটু শেয়ার করে দাও। এত কম মানে অ্যাটেন্ডেন্স নিয়ে তো আসলে ক্লাস করে মজা পাওয়া যায় না। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল। তোমরা কি জানো? তোমরা যারা ক্লাস করতেছো হয়তো তারা বুঝতে পারতেছো, যারা ক্লাস করতেছে না তাদের কপাল পড়তেছে। বুঝবে তোমরা যখন এসএসসিতে খারাপ রেজাল্ট করবা, তখন তো সরকারের দায় দাও, সরকার এই করছে না কেন, ওই করছে কেন, আন্দোলনে নামো। আসলে সব ক্ষেত্রে সরকারের দোষ দিলে হয় না, সব ক্ষেত্রে এক্সকিউজ খুঁজলে হয় না। তোমাদেরকে তো সুযোগ দিচ্ছে, তোমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার পরেও তোমরা ক্লাস করতেছো না, তো তোমাদেরকে আর কী করবে বলো? তোমরা মানে বুঝি না তোমরা কি করতেছো। কমেন্টস করো, কমেন্টস করতে আমি একটা কোয়েশ্চেন্স লিখি, কোয়েশ্চেন্সটা লিখি। আচ্ছা, কে বুঝছে একটু কমেন্টস করো। কে বুঝছে একটু কমেন্টস করো। দেখছো এখানে 12টা মানুষ মানে ক্লাস লাইভটা করতেছে, তার মধ্যে 3টাই আমার ফ্রেন্ড লিস্ট থেকে করতেছে, 2টা আমার বন্ধু, আর একটা হচ্ছে আমার আঙ্কেল। 3জনে আমার ক্লাস করতেছে। তার মানে চিন্তা করছো তোমরা, 12 জনের মধ্যে 3জন হচ্ছে আমার ফ্রেন্ডস। এটা সেটা হতে পারে, আমাদের ওই মডারেটর যারা আছে তারাও ক্লাসটা দেখতেছে, আমি দেখতেছি। তাহলে তোমরা মেবি 4-5 জনে ক্লাস করতেছে। আসলে আমি এমন হলে নেক্সট থেকে তোমাদের ক্লাস নিব না। এটা এভাবে হয় না, আসলে এভাবে হয় না, বুঝছো? এভাবে হয় না। এত ভালো একটা আমার মুডে চলে গেছে, আমি কনসার্ট আমি হয়তো একটু পরে লাইভটা অফ করে দেবো। এভাবে ক্লাস করা যায় না, বুঝতে পারছো? এত সহজ না। খুব বেশি হতাশ হয়ে গেছি, মানে এটা কি বলবো তোমাদেরকে, আমি কি বলবো। তোমরা সবাই শেয়ার দাও, একে শেয়ার দাও, শেয়ার করো। শেয়ার করছো? আচ্ছা,
ওকে আমি মুছি, তোমরা অঙ্কটা অনেক একটু কোনো কমেন্টস আসে কিনা, আমি কোনো আপডেট কমেন্ট পাচ্ছি না, একটু দেখতে কোনো কমেন্টস আসে কিনা ম্যাথ না নিয়ে। তোমরা অঙ্কটা বুঝছো কিনা সেটা বলো, যে স্যার অঙ্কটা বুঝতে পারছি, অঙ্কটা বুঝতে পারছো কিনা সেটা বলো। ওকে আসো সামনের কনসেপ্টে যাই। টান বল, টেনশন ফোর্স। আজকে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ একটা কোয়েশ্চেন্স তোমরা প্রায় দেখবা কপি কলের ম্যাথ। বা আমি একটা বস্তুটাকে এইভাবে রাখলাম, আমি কীভাবে তুলনা দিতে পারি। ওকে আমি দেখাচ্ছি। আচ্ছা এটা একটা কি, ধরো এটা একটা দড়ি, রাইট? এখানে একটা বর জুলে দিলাম। না না খুলবে না। আমি যখন এটাকে এভাবে ধরলাম, আমি এখানে একটা টান অনুভব করতেছি। কি অনুভব করতেছি? টান অনুভব করতেছি। ওই টানটা এখন আমাকে ডিফাইন করতে হচ্ছে। এখন এটা অনেক ওজনের জিনিস, আমি একটা জিনিসকে যখন এইভাবে উঠাচ্ছি, এই জিনিসটা একটু বুঝি। এটা হচ্ছে একটা সুতা, এখানে একটা বল জোড়ানো আছে এমভর। সো বলো তোমরা একটা হাতে যখন কখনো সুতা নিবা, তোমরাই বুঝতে পারবা সুতার টানটা কোন দিকে হয়। সুতার টানটা কখনো নিচের দিকে হয় না, সবসময় উপরের দিকে হয়। কোন দিকে হয়? উপরের দিকে হয়। এটা হচ্ছে টি। কিন্তু আমি যখন এটা ধরতেছি, এটাও খুব পাতল, মানে খুবই হালকা, তো এই জন্য আমার এত কষ্ট হচ্ছে। কিন্তু অনেক ভারী কোনো কিছু, যখন আমরা 5 কেজি আলা ওই যে 5 লিটার তেলের বোতল বা অন্য কিছু বাজার করে যখন নিয়ে যাবো, খুব কষ্ট হয়, অনেক সেটা নিচের দিকে নেমে যায়। সো আমি কি করি, আমি একটা বল দিয়ে সেটাকে টেনে ধরে রাখি না, সেটা হচ্ছে সে টান বলটা, যে বলে তুমি টেনে ধরে রাখতেছো। আর ওই 5 লিটার তেলটা নিচের দিকে নামতেছে লাইক দ্যাট। এটা যখন নিচের দিকে একটা ভর দিচ্ছে, সেই নিচের দিকের ভরটা হচ্ছে এমজি। সে নিচের দিকের ভরটা কি? এমজি। এখন যদি তোমার এই এমজিটা টান বলের চেয়ে বেশি হয়, তাহলে একটা বস্তুকে তুমি টেনে উপর দিকে উঠাতে পারবো না, এটা নিচের দিকে নেমে যাবে। আর যদি টান বলটা তোমার ওই যে এমজির চেয়ে বড় হয়, তাহলে তুমি এটাকে টেনের উপরে উঠে ফেলতে পারো। বুঝতে পারছো? এখন এটা নিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। একটা ম্যাথ যদি আমরা সলভ করি, তোমরা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবা। এরপরে আমি তোমাকে একটা লিফটের একটা কনসেপ্ট বোঝাবো, এটার পরে। হ্যাঁ, আমরা একটা ম্যাথ এখন বলবা ভাই ম্যাথটা কোথায় বোর্ডে আসছে? অবশ্যই বোর্ডে আসছে। এটা বোর্ডে, আমি তোমাদেরকে বলে আমার কথাটা মিলেই রাখো। আজকের এই যে 2টা কনসেপ্ট আমি পড়াচ্ছি, এই 2টা যে কোনো বোর্ডের সামনের পরীক্ষায় আসবে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি, এটা আসবে। কষ্ট করে একটু মনোযোগ দাও। তোমরা তো পড়াশোনা করো না, ক্লাসে উপস্থিতি এত কম। আচ্ছা, এই বোর্ডটা সিলেট বোর্ডে আসছে 2023 সালে। কোন বোর্ডে? সিলেট বোর্ড। একটু বুঝে থাকি। হ্যাঁ, ধরো এটা একটা কাঠের কিছু একটা হতে পারে। এটার উপর আমি এখানে একটা বস্তু রাখলাম, সেটা হচ্ছে পি বস্তু। সেটা কি বস্তু? পি বস্তু। রাখার পর আমি এখানে একটা লাগালাম, মানে ঘুরার মতো হয় না, টান দিলে ঘুরবে, ব্যাপারটা এরকম। কপি কল যেটাকে বলি আর কি, কল লাগালাম। তা আমি এখান থেকে একটা, মানে এটার সাথে এখানে একটা সুতার একটা কি করলাম, সুতার সংযোগ করে দিলাম। তো সুতাটা এইভাবে ঘুরতে ঘুরতে নিচের দিকে তো নামবে। এটার সাথে এটা একটা সুতার সংযোগ দেওয়া আছে, ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। বুঝছো? এই যে 2টি সুতা, 2টা কি সুতা, নিচের দিকে আমার এখানে আমি একটু ওজন লাগাই দিলাম। কি লাগাই দিলাম? ওজন। এটা হচ্ছে আমার এ বস্তু, বুঝছো? আর এটা হচ্ছে বি বস্তু। এটার ওজন হচ্ছে, এটার ভর হচ্ছে এ সমান শিশুর
এটা হচ্ছে কত তোমার 66 কেজি। কত কেজি? 66 কেজি। আর এটা হচ্ছে তোমার 30 কেজি। এটা কি কেজি? 30 কেজি। এটা হলো 30 কেজি। এখন আমি কি বলবো, এখানের এই যে এই জিনিসটা পি, দেখো এটা একটু আগে বুঝো, তারপরে বাকি কথাটা বলবো। চিত্রটা দেখো, একটু চিত্রটা দেখো। আমার এখানে একটা পি আছে, পির একটা ভর আছে, পির একটা কি আছে? ভর আছে। ওই ভরটা হচ্ছে তোমার 2 কেজি। কত কেজি? 2 কেজি। এখন একটা ওজন, এটা 66 কেজি, এটা হচ্ছে 30 কেজি। একটু বুঝি, 66 কেজি অনেক ওজন, মানে এটার ওজন অনেক বেশি, মানে ভরটা অনেক বেশি, এটার ভর অনেক কম। ধরো ওই যে আমরা ফ্রেন্ডরা বা বাচ্চারা কি করি, একটা প্রতিবন্ধক, একটা কিছুর উপর আমি যখন একটা পাটাতন মানে পাটাতন দিয়া, কেউ একজন এপাশে বসে, কেউ একজন এপাশে বসে, যদি ডান পাশে তোমাদের অনেক ভাইয়া বসে, কে বসে? অনেক ভাইয়া বসে। আর বাম পাশে তোমার অনেক ভাইয়ের একটা ক্রাশ আছে, বুঝছো? ওই খুব চিকন। পাশে কি বসছে? বাম পাশে অনেক ভাইয়ের ক্রাশ বসছে, বুঝছো? মানে অনেক ভাইয়া তো অনেক মোটা। এখন তোমরা বলো, জিনিসটা কি উঠানামা করবে? না, উঠানামা করবে না। অনেক ভাইয়া যেখানে বসছে ওইটা একবারেই বসে থাকবে। ওর যে ক্রাশটা না, সেটা আকাশের দিকে উঠে যায়, মানে সে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। তার মানে এই যে জিনিসটা ঘটতেছে, অনেকের ওজন বেশি বিদায় সে নিচের দিকে বেশি যাচ্ছে, তার ওজন কম বিদায় সে উপরের দিকে উঠে যাচ্ছে। সো এইখানে যেটা লক্ষ্য করো, 66 কেজি। তাহলে এই বস্তুটা আমার অবশ্যই নিচের দিকে নামবে, এই বস্তুটা উপরের দিকে উঠবে। আমার কথা বুঝছো? কিন্তু একটা কথা হলো, পৃথিবীর প্রত্যেকটা বস্তু তার বরকেন্দ্রগামী কি একটা ওজনে ক্রিয়া করে। সো অবশ্যই এখানের একটা বরকেন্দ্রগামী একটা ওজনে ক্রিয়া করবে। এটা যেহেতু আমি ধরলাম, কি ধরলাম? ধরলাম। সো আমি ওজনটা দিব কি? mAg, বুঝছো? এম মানে ভর অফ এ, জি মানে বিকর্ষজ ত্বরণ। ঠিক এটাও তো পৃথিবীর দিকে একটা ওজনের কাজ করবে, বুঝো? সো mBg। তো এগুলা দেখো, এটা নামতেছে, এটা উঠতেছে। তো নামা উঠার মাঝখানে এই যে তোমার ওই যে টেবিলের উপর যে পি বস্তুটা আছে 2 কেজি, বলে এটা কি স্থির থাকবে? অবশ্যই না, এটা তো নাড়াচাড়া করবে। ধরো এই জিনিসটা এই দিকে মুভমেন্ট হচ্ছে, কোন দিকে? কেন জানো এই দিকে মুভমেন্ট হবে? বিকজ অফ এটার ওজন বেশি। এটা তো নিচের দিকে আসতেছে, এটাতে উঠতেছে, এটা নামতেছে, এটা উঠতেছে, এটা নামতেছে, তাহলে বস্তু এই দিকে মুভমেন্ট করবে। বিকজ এখানে 2টা সুতার টান কাজ করতেছে। দেখো সুতার টান, আমি প্রথমেই বলছি, এই বি বস্তুটা পৃথিবীর দিকে mBg পরিমাণ কি ওজনে ক্রিয়া করতেছে। তো অবশ্যই সুতাটা একটা টান বল আছে, সুতাটার টান আমি দিলাম ধরো এটা হচ্ছে টিবি, সুতার টান বল হচ্ছে ধরো টিবি উপরের দিকে। এইখানেও আমি কি দিলাম? সুতার টান বলটা দিলাম টি অফ এ। এতটুকু বুঝছো? আর এখানে বস্তুর দিকে 2টা আসতেছে, তো এই দিকে আমার T2 টান কাজ করতেছে, এইদিকে T1 টানটা কাজ করতেছে। T1 বলে এটা আসতেছে, T2 বলে এটা নামতেছে। এতটুকু তোমরা বুঝতে পারছো? এটা হলো এখন কোয়েশ্চেন্স কি? কোয়েশ্চেন্স হচ্ছে ভাইয়া এটা তো নড়াচড়া করতেছে, কোন দিকে নড়াচড়া করবে ভাই? এই দিকে আসতেছে, তাহলে কত ত্বরণে সেটা এই দিকে আসবে, অর্থাৎ বড় বলের দিকে আসবে, সেই ত্বরণটা আমাকে বের করতে হবে। এখান থেকে সে কি বের করতে হবে? ত্বরণটা আমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা একটু ইকুয়েশন বানানোর চেষ্টা করি। ইকুয়েশন বানাই। ধরো আমার এখানে একটু বলি, আমার বিটা কি করতেছে? নামতেছে নাকি উঠতেছে? বলো। টি যেটা, এটাকে টেনে উপরের দিকে উঠাচ্ছে, কেন? এই বলের প্রভাব। এটা দিকে নামতেছে, যে অনেকে যেমন ওজন বেশি, ভর বেশি বলে সে বসার সাথে সাথে অপর পাশাটা উঠে গেছে, তার মানে এটার ভর বেশি, এটা যখন নামতেছে এটা তো উঠে যাচ্ছে। তো এটা তো উঠতেছে কোন বলের প্রভাবে? এই টান বলের প্রভাবে উঠতেছে। তো তারও তো একটা ওজনের বল আছে, কিন্তু এই ওজনের ভরটা কম। যেমন ওই যে অনেকের যে ক্রাশটা ছিল ওই পাশে বসা, তারও তো একটা পৃথিবীতে ওজন ছিল, কিন্তু অনেকের যে ওজনের কারণে যে টান সৃষ্টি হয়েছে, মেয়েটা কি উপরের দিকে উঠে আসছে। তার মানে ওই টানের বলের ভ্যালু তার ওজনের ভ্যালুর চেয়ে অনেক বেশি ছিল, বিদেতে তাকে উপরের দিকে উঠে ফেলছে। তার মানে এই ক্ষেত্রে আমার টিবিটা, এই ক্ষেত্রে কি, আমি যদি এখানে একটা বি বস্তুর ক্ষেত্রে যদি চিন্তা করি, বি বস্তুর ক্ষেত্রে অবশ্যই আমার টান বলটা mBg এর চেয়ে কি বড়, বুঝছো? টান বলটা কি বড়।
তো টান বলটা যেহেতু বড় অবশ্যই এটা উঠতেছে একটা ত্বরণ নিয়ে, উপরের দিকে একটা কি ত্বরণ নিয়ে উঠতেছে, যাতে এটা উপর দিকে উঠতেছে। ওই যে অনেকের ওই ক্রাশটা উপরের দিকে উঠছে না, একটা ত্বরণ নিয়ে উঠছে। ঠিক একইভাবে অনেকে নামতেছে নিচের দিকে, মানে এটা 66 কেজি, তাহলে এটা নিচের দিকে নামতেছে একটা বল ত্বরণ নিয়ে, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে কি এ। তো তার মানে এটার মুভমেন্ট হচ্ছে বড়। তাহলে বলের আমরা পড়ে আসছি কত ক্লাসে, সাম্য বল। বল হচ্ছে ভেক্টর রাশি, একটা যদি একটা অপোজিট ডিরেকশনে আমরা মাইনাস করব বলো। এই ক্ষেত্রে আমার টি বিটা বড়, তো বড়টা আমরা আগে লিখলাম, দেখো টি পি মাইনাস তার অপোজিট দিকে তো এম বিজিটা যাচ্ছে, নাকি এটা যেদিকে যাচ্ছে তার উপর দিকে যাচ্ছে না, পৃথিবীর দিকে তো অলওয়েজ এটা নিচের দিকে কাজ করতেছে, তাই না? হয়তো এটা ছোট, এটার তুলনায় এটা ছোট, কিন্তু এটা তো নিচের দিকে কাজ করতেছে। তাহলে মাইনাস এম বি জি ইজ ইকুয়াল টু লব্ধি বল বা নেট বল বা কার্যকর বল, সেটা হচ্ছে এম এ। আর এমটা কোন বলের জন্য? বি বলের জন্য, এম বি এ। এতটুকু বুঝছি। এটা হলো 1 নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার আসো এই বস্তুর ক্ষেত্রে। দেখো এই বস্তুর ক্ষেত্রে বলো, আমার এই বস্তুটা নিচের দিকে নামতে, কি ইমাজিনেশন করো, একটা জিনিস নামতেছে, একটা জিনিস উঠতেছে, এটা তো নিচের দিকে নামতেছে, এই 66 কেজি ওজনটার জন্য তো নিচের দিকে নামতেছে। এই ক্ষেত্রে আমার টান বলটা কম কার তুলনায়? এমজির তুলনায়। যদি টান বলটা বেশি হতো তাহলে নিচে নামতো না, এটাও পরে চলে যেত, বা যদি দুটো সমান হতো তাহলে একটা জায়গায় স্থির থাকতো। কিন্তু আমার এখানে জি মানে এ এম এ জি, অর্থাৎ এর জন্য যে ওজনটা, সেটা এই টান বল টি এর তুলনায় বড়। তার মানে আমি বলতে পারি যে আমার এম এ জি ইজ গ্রেটার দেন টি এ। বুঝছো? তাহলে কে বড়? এটা বড়, তাহলে এটা আগে লিখবো। এম এ জিটা বড়, এটা আগে লিখলাম। তার অপোজিট ডিরেকশনে তো আমার টি এটা কাজ করতেছে, তার অপোজিট ডিরেকশন টি এ ইজ ইকুয়াল টু কি? লব্ধি বল। কি বল? লব্ধি বল। তো লব্ধি বল হচ্ছে এম এ, তাহলে এম এ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আমি এটা একটু এখান থেকে বুঝছি, এটা এখান থেকে দেখি। বুঝছো? এবার আসো আমরা পি বস্তুর ক্ষেত্রে বের করবো। 3টা বস্তু না এখানে, 2 কেজি 30 কেজি 60 কেজি, 3টা বস্তুর ক্ষেত্রে। এবার হচ্ছে পি বস্তুর জন্য। পি বস্তুর ক্ষেত্রে বলো, পি বস্তুর ক্ষেত্রে আমার মুভমেন্ট এদিকে হচ্ছে। সো মুভমেন্ট এদিকে হওয়ার মানে হলো আমার এই দিকে যেই বলে যাচ্ছে সেটা বড়। তার মানে টি টু বড়। কে বড়? টি টু বড়। তার অপোজিটে তো কে আছে? টি ওয়ান আছে। তার অপোজিটে আছে কি? টি ওয়ান ইজ ইকুয়াল টু লব্ধি বল। লব্ধি বলটা কি? এম এ। আর এটা কোন বলের জন্য? পি বলের জন্য, এম পি এ। এম পি এ। বুঝছো? এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এতটুকু বুঝছি আমরা? এতটুকু বুঝতে পারছি? এতটুকু যদি আমি বুঝতে পারি, এটা এদিকে দিই। এখন আমার কাজ হচ্ছে এর ভ্যালু বের করা। কার বের করা? তাইলে তো আমার তো কাঙ্ক্ষিত ভ্যালু হচ্ছে এর ভ্যালু কত, অর্থাৎ এই জিনিসটা কত ত্বরণের দিকে যাচ্ছে। তো এর ভ্যালু যখন আমি বের করব, সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে জানো? 1 2 3 তিনটা সমীকরণকে আমরা এখন যোগ করব। সো আমি করতেছি, দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ আমরা কি করলাম? যোগ করলাম। 3 নম্বর সমীকরণ কি করবো? যোগ করবো। তাহলে 1 নম্বর সমীকরণ দেখো আমার কি ছিল? টি বি মাইনাস এম বি জি, ঠিক আছে, আমরা সমানের এই পাশেগুলো আগে যোগ করব, প্লাস এম এ জি মাইনাস টি এ প্লাস টি টু। আচ্ছা, টি টু ধরছি না এখানে, এটা টি টু ধরছি। আচ্ছা, টি টু না ভাই, মানে দ্বিতীয় বস্তুটার জন্য আর কি, বুঝছো? আচ্ছা, টি টু না, এটা হচ্ছে টি এ, এটা হচ্ছে টি কি? বি। টি এ টি বি। বুঝছো? সো এটা হচ্ছে আমার টি অফ এ মাইনাস টি কি? বি। বুঝছো? সমানের এই পাশেগুলো আমরা যোগ করছি, ঠিক একইভাবে সমানের অপর পাশেগুলো আমরা যোগ করবো। দেখো এম বি এ প্লাস এম এ প্লাস এম পি এ। বুঝছো? যোগ করছি। বুঝছো? বোঝা যাচ্ছে এখান থেকে? তিনটা আমি যোগ করলাম, তিনটা আমি কি করলাম? যোগ করলাম। তিনটা এখন যোগ করার পর তোমরা একটু লক্ষ্য করো তো সমানের এই পাশে, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখা যায়? দেখা যায়? ও দেখা যায়, থ্যাংক ইউ। তোমরা একটু দেখো সমানের এই পাশে
টি এ প্লাসে মাইনাসে কাটা যায়, টিবি প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে দেখছো এটা যে সাম্য অবস্থান আছে এটা তার একটা প্রুফ। আমরা কাটাকাটি মানে টি বলটা কাটাকাটি যাচ্ছে। সো আমার সমানের এই পাশে দেখতে পাচ্ছ আমার কি থাকতেছে, আমি পাচ্ছি এম এ জি মাইনাস এম বি জি, বুঝছো? আর সমানের ওই পাশে দেখো, আমি যদি সমানের ওই পাশ থেকে এটাকে কমন নেই, কাকে কমন, দেখো অভিভাবকে এই আছে না, আমি যদি এইটাকে কমন নেই তাহলে আমার কাছে থাকতেছে কি এম এ প্লাস এম বি প্লাস কি, এই ভুল করছি না না, এম এ প্লাস এম বি প্লাস এম পি, এ করলাম, বুঝা গেছে, এটা করলাম। এখন এর ভ্যালু যদি আমি বের করতে চাই, এর ভ্যালু এটা ভাগাকারে চলে আসবে। সো আমি এখানে লিখলাম যে এর ভ্যালু যদি বের করতে যাই এটার নিচে ভাগাকারে চলে আসবে, আর এখান থেকে আমি যদি জিটা কমন নেই আমি পাচ্ছি কি এম এ মাইনাস এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি প্লাস এম পি। এটা হলো আমার কাঙ্ক্ষিত সূত্রটা, বুঝতে পারছো? এখন তুমি যদি বলো ভাই আমি সূত্রটা মুখস্থ করে ভ্যালু বসাই দিব, ডিম পাবা ডিম, এটা 4 মার্কের জন্য আসছে, তো এটা বলে তো বাচ্চারাও পারবে, এটা তো মুখস্থ করেছে, এখন এগুলো চেঞ্জ করে আছে তখন কী করো, কনসেপ্ট বুঝছো তো। এখন জাস্ট এখানে ভ্যালু বসাবা, এখানে কি বসাবা, ভ্যালু বসাবা, জির ভ্যালু 9.8, এম এর ভ্যালু কত 66, এম বির ভ্যালু কত 30 ডিভাইডেড বাই 66 প্লাস 30 প্লাস 2, কাজ করলে তুমি অবশ্যই একটা এর ভ্যালু পাবা। কি পাবা? এখন এর ভ্যালুটা এখন তোমরা একটু ক্যালকুলেট করে বের করে দেখো কি হয়। তোমরা একটু ক্যালকুলেট করো, এটার ভ্যালু আসবে কত জানো? এক্ষেত্রে যে এর ভ্যালুটা কত আসে জানো? এর ভ্যালুটা আসে 3.6 মিটার পার সেকেন্ড 2। তার মানে ওই বস্তুটা এই দিকে 3.6 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, এই বস্তুটা উপরের দিকে সরি এটা যেহেতু ওজন বেশি নিচের দিকে 3.63 মিটার পার সেকেন্ড ত্বরণে নামছে, এটা যখন উপরে উঠছে এটা 3.6 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠছে। এখন আমার এই প্রশ্নটাতে বলা হয়েছে, মানে আমার বোর্ডের যে প্রশ্নটা আসছে যে এই ত্বরণটার সাথে অভিকর্ষজ ত্বরণের তুলনা করতে, তুলনা মানে তাদেরকে ভাগ করতে। সো 3.6কে 9.8 দ্বারা ভাগ করে দিবা, তাহলে আমরা তুলনাটা পেয়ে যাব। আমার মনে হয় এই চিটা আমি বুঝতে পারছি, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় কপিকলের ম্যাথ। কি বল? তাকে কপিকলের ম্যাথ বলা হয়। এটা প্রচুর পরীক্ষা আসে। এবার যদি কোয়েশ্চেন্স কঠিন করতে চায় তো তোমাদের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন্স এটা দিবে ডেফিনেটলি, যে 2টা অঙ্ক করাইছি এটা দিতে পারে, এটা দিতে পারে। তোমরা একটু জাস্ট এটা তুলে নাও। মানে কমেন্টসগুলো থাকে, মানে নিউ কমেন্টসগুলো থাকে, আচ্ছা রিফ্রেশ কর। এটাই আমার স্ক্রিন সার্চ চলে আসে, টান খাবে ফোনের কমেন্ট আসেনি তো, আসে না সবগুলো কেন জানি। আচ্ছা ওকে, আমি তাহলে এটা মুছি। আমার একটা কনসেপ্ট পড়ানো হয়েছে, ওকে মুছে ফেললাম, তোমরা উঠাইও। হ্যাঁ আমি নোট চাচ্ছি, তোমরা একটু নোট দিও আমাকে। আচ্ছা এটা গেল, চলো আমরা একটু বল নিয়ে আলোচনা করি, গতি নিয়ে আলোচনা করি। এখন আমরা আলোচনা করব গতি নিয়ে। কি নিয়ে? গতি নিয়ে। হ্যাঁ মাধ্যমিকে চ্যাপ্টার 2 মোশন, হ্যাঁ গতি। আইফোন বেটা, বুঝছ না? এই আমার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ আন্টি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা হারানোতে আছে বাসার পাশে, ভালো হয়েছে। জি হ্যাঁ আমি মেসেজ করতাম। জি আন্টি,
হ্যাঁ আমি আজকে মেসেজ করতাম আপনাকে। জি আচ্ছা, হ্যাঁ ক্যান পাবলিক থেকে আরবান মিনার ভালো ডেফিনেটলি। জি জি আচ্ছা আন্টি, আচ্ছা 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 ইনশাল্লাহ আসবো না। আচ্ছা ওকে আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা সরি আমার একটু ফোন আসছিল, আমার এক স্টুডেন্ট আর কি ওই যে একটা কলেজ মাইগ্রেশনের রেজাল্ট দিছে আর কি, তা আমাকে জানালো। ওকে, তো গতি নিয়ে আমরা পড়বো। তো গতি নিয়ে যেহেতু এটা একটা একটু মানে ম্যারাথন ক্লাস, ওয়ান শট, আমরা এত ডিটেলসে না যাই, জাস্ট কয়েকটা কথা বলি। দেখো, গতি জিনিসটার শিখতে গেলে সবার আগে আমাদেরকে রাশি সম্পর্কে জানতে হবে। এটা আমরা গত ক্লাসে বলছিলাম, স্কেলার রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে? সো গতির জন্য আমাকে দূরত্ব এবং স্মরণ এই জিনিসটা সবার আগে বুঝতে হবে, কারণ গতি জিনিসটার জন্য আমার বেগ লাগবে, বেগ বুঝতে হবে, ত্বরণ বুঝতে হবে। তো ত্বরণ বেগ বোঝার আগে আমরা এখন আসলে দূরত্ব নিয়ে একটু কথা বলি, বুঝছো? দেখো, দূরত্ব আর স্মরণের মধ্যে মেজর পার্থক্যটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাকে এমন এমন একটা ম্যাথ করাবো যেটা আসলে অনেক বড় ক্লাসেও আসে, একটু মনোযোগ দাও। হ্যাঁ দেখো, ধরো আমি এখন যেখানে অবস্থান নিচ্ছি সেটা হচ্ছে হাজারিবাগ। কোথায়? হাজারিবাগ না, এটা হচ্ছে রায়ের বাজার। আচ্ছা ধরো আমি রায়ের বাজারে আছি, বুঝছো? আমার অবস্থান হচ্ছে এতে। আমি এখন আমি যাব মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। কোথায় যাব? মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। আমি চিনি না মোহাম্মদপুর বাস স্ট্যান্ড কোথায়। আমি কি করলাম জানো? আমি সবার আগে এইখান দিয়ে এখানে চলে গেলাম। আরে কি এক অবস্থা! আমি এখানে আসলাম, আমি বি বিন্দুতে আসলাম। বি বিন্দু মানে ধরো আমি চিনি না তো, আমি হাঁটতেছি, হাঁটতে আসতে আমি ধানমন্ডি 15-তে চলে গেছি। কোথায় গেছি? ধানমন্ডি 15। তারপরে আমি চিনতেছি না, একজন আমাকে বলবে আপনারা সোজা হাঁটেন। আমি হাঁটতে হাঁটতে ধরো এবার গেলাম শঙ্করে চলে গেছি, আমি জানি না ভাই কোথায়। তো আমি ধরো এখানে গেছিলাম, ধরো 2 কিলোমিটার হাঁটছি, এখানে আরও 1 কিলোমিটার হাইটে আমি সিতে গেলাম। কেউ একজন বলতেছে আরে ভাই আপনি এত দূরে আসছেন কেন? মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তো এইখানে না, আপনি এই সোজা রোডে হাঁটা শুরু করেন। তো আমি সোজা রোড এখানে হাঁটতে যখন এইখানে আসছি, তখন এসে আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পাইছি, সেটা ধরো ডি বিন্দু। তো এটা হলো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এইখানে। আমার টার্গেট ছিল, আমি ছিলাম এতে। আমি কোথায় ছিলাম? এতে। আমার টার্গেট ছিল আমি ডিতে যাব। কোথায় যাব? আমি ডিতে যাব, এটা হচ্ছে আমার টার্গেট। আমি ছিলাম রাহের বাজার, আমার টার্গেট আছে আমি কোথায় যাব? মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাব। তা আমি এত ঘুরে মুড়ে যখন গেলাম, ধরো এটা আরও 2 কিলোমিটার হাঁটছি। কত কিলোমিটার হাঁটছি? 2 কিলোমিটার হাঁটছি। তাহলে বলো আমি কত কিলোমিটার গেলাম? 2, 1, 3, 5 কিলোমিটার গেলাম। এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার দূরত্ব। এটা কি? দূরত্ব। তাহলে জাহিদের দূরত্ব হচ্ছে কত জানো? দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। নেক্সট দিন আমাকে আমার বন্ধু বলে আরে বোকা তুই এত ঘুরোস কেন? তুই এই বরাবর সোজা যদি তুই চলে যাস, তুই মাত্র 2 কিলোমিটারে যায় মোহাম্মদপুরে পৌঁছাবি। আমি তো অবাক হলাম। তাহলে আমার যে বন্ধুটা, দেখো সে আমাকে একটা দিকের কথা বলে দিছে যে তুই এই যে যেখানে আসিস সেখান থেকে সোজা উত্তর দিকে চলে যাবে 2 কিলোমিটার, তাইলে তুই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পাবি। তাহলে আমার বন্ধুটা আমাকে 2 কিলোমিটার একটা মান দিছে, প্লাস আমাকে একটা দিক দিছে। দিকটা কি ছিল? তুই সোজা এইদিকে ধর উত্তর দিকে সোজা যাবি কা, তাহলে তুই পাইয়া যাবি। তাহলে সে আমাকে মানের সাথে যে উত্তর দিক, একটা দিক দিয়ে দিছে। মানের সাথে মানে আমাকে দিক বলে দিছে। তো মানের সাথে দিক বলে দিলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। সেটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। স্মরণ কি রাশি? ভেক্টর রাশি। আর দূরত্বের ক্ষেত্রে আমাকে কোনো কেউ দিক বলে দেয় নাই, আমি দিক আমি হাঁটতে শুরু করছি। আমি অসহায়ের মতো হাঁটতে 5 কিলোমিটার পরে আমি যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে পৌঁছেছি। কিন্তু নেক্সট দিন আমাকে যখন দিক বলে দিস আমি, তাহলে এখানে একটা লক্ষ্য করো, এটা হলো আদিবিন্দু থেকে প্রান্ত বিন্দু। অর্থাৎ আমার আদিবিন্দু এ, আমি যাব দিতে। আদিবিন্দু এবং প্রান্ত বিন্দুর, আমি আবার বলে কথাটা নোট করো, আমি লিখতে পারবো না, আমি অলস, তোমরা লিখো।
আদি বিন্দু এবং প্রান্ত বিন্দুর সরল রৈখিক মানে কোনো বাঁকা টাকা হবে না, ডিরেক্টলি সোজাসুজি। আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর সরল রৈখিক যেই ব্যবধান বা সরল রৈখিক যে দূরত্বটা সেটাই হলো সরণ। সেটাই কি? সরণ। তাহলে দূরত্ব সরণের মধ্যেই যে একটা বেসিক পার্থক্য সেটা মনে হয় তোমাদেরকে আমি ধরাইতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্ব হয় 5 কিলোমিটার আর আমার সরণ কত হয়? আমার সরণটা হয় 2 কিলোমিটার। কত কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে আমার দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কত? 3 কিলোমিটার। এটা প্রশ্নে আসে, এমসিকিউতে আসে, এগুলো সিকিউতে আসে না। এখন একটা কোয়েশ্চেন্স করাবো, আমি দুইটা কোয়েশ্চেন্স প্যাটার্নে এখন তোমাদেরকে দূরত্বের অঙ্ক করাচ্ছি। এটা আসবে, কোনো না কোনো জায়গায় আসবে, নাইলে তোমরা পাবা। আমি 2021-22 সেশনের ইউনিভার্সিটি অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন দেখছিলাম। ওই প্রশ্নটাই তোমার 10ম শ্রেণী বিভিন্ন বোর্ডে আসে। আসো প্রশ্নটা আমরা সলভ করি। প্রশ্নটা হইল, মিস্টার জাহিদ, আমার কথাই বলতেছি, আমি জানি না পূর্ব পশ্চিম কোন দিকে ধরো, হ্যাঁ আন্দাজে, তবে এটা মাথায় রাখবা, পূর্বের অপোজিটে পশ্চিম, উত্তরের অপোজিটে দক্ষিণ। তা আমি এটারে পূর্ব ধরলাম। পূর্বের ইংলিশ কি? ইস্ট না? ধরলাম। পশ্চিম মানে কি? ওয়েস্ট। ডব্লিউ ধরলাম, ঠিক আছে। উত্তর দক্ষিণ দ্বারা আমি পশ্চিম দিকে পূর্ব দিকে দাঁড়াইলে বাম পাশ দক্ষিণ, ডান পাশ দক্ষিণ। আচ্ছা, তাহলে পূর্ব দিকে দাঁড়ালে ডান পাশ দক্ষিণ, ওয়েস্ট নর্থ, সাউথ নর্থ, এটা হলো, বুঝছো? প্রশ্নটা আমি মুখে বলে লিখতেছি না, বুঝছো? প্রশ্নটা হচ্ছে, মিস্টার জাহিদ একটা নির্দিষ্ট বিন্দু থেকে, বুঝো একটু, একটা নির্দিষ্ট বিন্দু থেকে 4 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। কোন দিকে গেল? দক্ষিণ দিকে গেল। তাহলে মিস্টার জাহিদ একটা নির্দিষ্ট বিন্দু হলো এই বিন্দুটা, এই বিন্দু থেকে 4 কিলোমিটার কোন দিকে গেল? দক্ষিণ দিকে গেল। বা দক্ষিণ এটা না, সাউথ মানে তো দক্ষিণ, আমি জানি না, সাউথ তো মানে দক্ষিণ। দক্ষিণ কয় কিলোমিটার গেল? 4 কিলোমিটার গেল। আচ্ছা 4 কিলোমিটার না, 4 মিটার, এত কিলো নাড়তে পারবো না আমি। 4 মিটার গেলাম, তাহলে এইটা হলো আমার 4 মিটার, এতটুকু। কী রে, তা আসলাম। এগুলো 4 কিলোমিটার আমি আসছি। তাহলে এখান থেকে এটাকে আমি এতে আসলাম, 4 কিলোমিটার। কত? 4 মিটার, সরি। আমি এবার এখানে দাঁড়ালাম, ওই যে আমি তো দিক চিনি না, কোথায় যাব। এবার আমি ভাবলাম, আচ্ছা আমি কোন দিকে যাবো? ভূতে না নিচের দিকে যাবো। পরে বললাম না, ঠিক আছে, এবার পূর্ব দিকে আমি আরও 3 মিটার হাঁটা শুরু করলাম। কোন দিকে? আর আমি কিন্তু সোজাসুজি যাচ্ছি, পাকাপাকি যাচ্ছি না, সোজা রোড তো সোজাই থাকে। আমি বাঁকা হাঁটটা সেটা আমার সমস্যা, কিন্তু রোড সোজা থাকে। সরকারের রোডটা সোজাই বানায়, হয়তো একটু বাঁকা টাকা বানায়, ধরো রাখে সোজা রোড। আমি আরও 3 কিলোমিটার পূর্ব দিকে গেলাম। কত? 3 মিটার পূর্ব দিকে গেলাম। তো এটা হলো, ধরো বি বিন্দুতে আসলাম। এটা হলো আমার গন্তব্য, আমি ঠিক মতো আসতে পারছি। প্রশ্ন হচ্ছে, দ্য কোয়েশ্চেন ইজ, দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কত? দেখো, দূরত্বকে আমি যতটুকু পথ গেছি সেটাই আমার সে দূরত্ব। আমি যদি এখন দূরত্ব বের করতে চাই, না আমি এখান দিয়ে করি দূরত্ব। বলো আমার দূরত্বটা কি? ও এ প্লাস এ বি না? ও এ প্লাস এ বি। আমি ও এ গেছি কত? 4 মিটার। ও এ গেছি কত? 4 মিটার। এ বি গেছি কত? 3 মিটার। মোট কত? 60 মিটার হচ্ছে আমার দূরত্ব। এবার আসো আমার কি সরণ। বল, একটু আগে বলছি সরণ কি? আদি বিন্দু প্রান্ত বিন্দুর সরলরৈখিক দূরত্বকে আমরা বলি সরণ। তাহলে আমার আদি বিন্দু ছিল এইখানে, আমার প্রান্ত বিন্দু এইখানে, এটা সরলরৈখিক দূরত্ব হচ্ছে কোনটা? এটা সরলরৈখিক কি দূরত্ব। তাহলে ও বি হচ্ছে আমার সরণ। ও বি কি? আমার সরণ। তাহলে আমার সরণটা হলো ওবি। সরণ হচ্ছে আমার ওবি পথ, বুঝছো? তো ওবি এখন আমরা বের করবো। এখন বলো তো এটা কিসের মতো লাগতেছে? পিথাগোরাস। কিসের মতো? পিথাগোরাস। আমি এখানে একটা থিটা কল্পনা করতে পারি, লাইক দ্যাট। থিটা কল্পনা করতে পারি, বুঝছো? একটা থিটা তৈরি করতেছে পিথাগোরাস। সো পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা জানো, তোমাদের অনেক ভাইয়া সেদিন পড়াইছে। পিথাগোরাস বলছেন কি? পিথাগোরাস বলছেন যে ভূমির সাথে একটা সমকোণী ত্রিভুজ, ভূমির সাথে গঠিত বর্গ এবং লম্বের সাথে গঠিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গের সমান। তার মানে
এটা যদি আমার থিটা হয় এটা হচ্ছে আমার লম্ব, বিকজ থিটার অপোজিট যে কোণটা সেটা লম্ব। ভাই লম্ব মানে খাড়া না। আমি দাঁড়াই আছি, তোমার সাপেক্ষে হয়তো আমি দাঁড়ানো। আমি যদি এখন শুয়ে যাই, যে ব্যক্তিটা শুয়ে আছে না তার সাপেক্ষে আমি আবার দাঁড়ানো, তো সাপেক্ষে চেঞ্জ হয়। সো এটার জন্য আমরা বলবো থিটার অপোজিট দিকে যে বাহুটা আছে সেটা লম্ব, আর থিটাটা যার সাথে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ভূমি, সেটা কি ভূমি, আর সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। ওকে, সো এটা আমরা বুঝলাম। তো পিথাগোরাস আমাকে কি শিখেছেন? পিথাগোরাস থেকে আমরা শিখি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বলো আমার যে সরণটা আমি বের করব, সরণটা তো আমার অতিভুজ, সরণটা কি অতিভুজ না? সো আমি বলতে পারি যে আমার ও বি মানে সরণ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। লম্ব কত? এ বি স্কোয়ার যোগ বিসি ভূমি স্কোয়ার। ভূমি কি? ও এ স্কোয়ার। বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে ওবি যদি বের করতে চাই তাহলে আমি রুট ওভার এ বি স্কোয়ার করতে পারি। এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু হচ্ছে 3 তিরিকা 9 প্লাস এটা 4 4 কত? 4 16, হ্যাঁ 16 না? সো 9 16 যোগ করলে 25, 25-এর বর্গ হচ্ছে কত জানো? 25-এর বর্গ হচ্ছে মনে হয় 5, মনে হয়, তোমরা একটু করে দেখো 5। ও হ্যাঁ 5 হওয়ার কথা, এটা 5 হয়েছে না? আরেকটা সিকোয়েন্স মনে রাখবা তোমরা, 3 4 5, আরেকটা কি 6 8 10 মেবি, একটা 6 8 10, একটা 3 4 5, একটা হচ্ছে 12 12 12 44, 46, হ্যাঁ 5 12 13, আরেকটা হচ্ছে 5 12 13, এগুলো একটু মনে রাখবা। ওকে, এটা বুঝলাম। তাহলে বল আমার ওবি, এটাই তো আমার সরণ কত পাইছি? তার মানে আমার সরণ হচ্ছে 5 মিটার। তাহলে আমার দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কত? 2 মিটার। 2 মিটার বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের প্রচুর আসে, তোমরা একটু টেস্ট পেপার দেখো, বুঝছো? এটা যদি বুঝে থাকো, আরেকটু অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। এগুলো কিন্তু আসে, এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ। মিস্টার জাহিদ 4 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথের 1/4 কত? 1/4 পথ অতিক্রম করলো, তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? কি বলছি জানো? আমার কথাটা একটু কোট করো। মিস্টার জাহিদ 4 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের 4/1 বা 1/4 পথ অতিক্রম করলো। কথাটা আমি একটু লিখি, দেখো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। ওয়াও, সেই হয়েছে না? সেই বৃত্তাকার পথের এটা হলো কেন্দ্র, এটা কি কেন্দ্র। সো কেন্দ্র থেকে আমি বললাম না 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কেন্দ্র থেকে আমার ওই পরিধি অবধি যে দূরত্বটা, ওটাই তো আমার ব্যাসার্ধ। এটা 4 কত? 4 মিটার, এটা 4 মিটার। তো জাহিদ কতটুকু পথ? জাহিদ না, আমি এখানে আছি, একটা বৃত্তের 1/4 পথ। 1/4 পথ মানে বুঝছো? মানে এই বৃত্তকে আমি 4 ভাগ করলে যতটুকু পথ পাওয়া আমি ততটুকু হাঁটছি। ধর আমি একটা বৃত্তকে যদি দেখো, একটা বৃত্তকে এইভাবে ভাগ করলে বল, আমি তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসছি, এই পথটা অতিক্রম করছি, বুঝতে পারছো? তাহলে ধরো আমি এইখান থেকে এইখান পর্যন্ত, ধরো আমি এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমি এ থেকে কোথায় আসছি? বিতে আসছি। কোথায় আসছি? এ থেকে বিতে আসছি, বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? এ থেকে বিতে আসছি, 1/4 পথ আমি অতিক্রম করছি। প্রশ্ন হচ্ছে দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত? দূরত্ব সরণের মধ্যে পার্থক্য কত? এখন বলো ভাই, আমি তো গুটি পায়ে এখান দিয়ে হেঁটে কোথায় এইখানে এসে পৌঁছেছি। তার মানে এই যে কার্ভটা তুমি দেখতেছো, একটা বক্র দেখতেছো, এই বক্রপথ নিয়ে আমি অতিক্রম করতেছি, সেটাই হলো আমার দূরত্ব। এই কি এটা কি আমার দূরত্ব না? এটা আমার দূরত্ব। তাহলে ভাই সরণটা কি? সরণ কি? সরণ হচ্ছে আদিবিন্দু প্রান্তবিন্দুর সরলরৈখিক দূরত্ব। এটা হলো আমার সেই আদিবিন্দু, আর এটা সেই প্রান্তবিন্দু। আমি একটা সরলরৈখিক দূরত্ব করতে পারি। তাহলে এই যে এ বিদের সরলরৈখিক দূরত্বটা, সেটা হলো আমার সরণ। তাহলে আমি 1/4 পথ অতিক্রম করছি, আমি এটা 4 ভাগে ভাগ করছি। জানো একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করলে মাঝখানে মানে প্রত্যেকটা ভাগের কোণ কত ডিগ্রি হয় জানো? একটা বৃত্তের কেন্দ্রের কোণ কত জানো? 360 ডিগ্রি। তাহলে আমি যদি 4 ভাগে ভাগ করি, তাহলে আমার প্রত্যেকটা কোণের ভ্যালু 90 ডিগ্রি। কত ডিগ্রি? এটা 90, এটা 90, এটা 90, এটা 90, 4 9 36 মানে 360। তার মানে আমার এখানে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমি এখানে টানতে পারি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। এই ছেলেরা, এই মেয়েরা, বুঝতেছো তো? লক্ষ্য করো এবার। তো তুমি আমাকে বলবা ভাই ও বি তো ব্যাসার্ধ ছিল সেটা 4 মিটার,
বলো ও এ কি, সেটাও তো একটা বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্তে আমরা অসংখ্য ব্যাসার্ধ আঁকতে পারি, আর অসংখ্য ব্যাসার্ধ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। ও আচ্ছা, আমি